আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের প্রি মেডিকেল আইসি উইকের চতুর্থ লেকচার গুণগত রসায়নের পর্ব 2। তোমাদের জন্য আমাদের পুরো 5 দিন ব্যাপী আইসি উইকের ক্লাস চলমান আছে। তোমরা সবাই ক্লাস করছো এবং এক্সাম দিচ্ছ, এবং আমি কিন্তু তোমাদের রেজাল্ট দেখছিলাম, বেশ ভালো রেজাল্ট করেছে অনেকে পরীক্ষা দিয়ে। পরীক্ষা সবার জন্য ফ্রি, এই ক্লাস সবার জন্য ফ্রি। অবশ্যই ক্লাস এবং এক্সামে রেগুলার পার্টিসিপেট করবে ইনশাল্লাহ। ওকে, যেহেতু ক্লাস এবং এক্সাম এখানে সবকিছুই তোমার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। আমরা আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আইসি উইকের চতুর্থ দিন এবং কেমিস্ট্রির গুণগত রসায়নের সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে তোমাদেরকে যতটুকু পড়ানো হয়েছিল এর কাছাকাছি থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব সেকেন্ড লেকচার, এবং এর মাধ্যমে ইনশাল্লাহ অধ্যায়টা আমরা শেষ করব। সো আজকের এই লেকচারটাতে অনেক এমসিকিউ আছে, যেটা আপনি একটু ট্রিকি ওয়েতে চিন্তা করলে ইনশাল্লাহ উত্তর করতে পারবেন। আর এরপরের পার্টটা কিন্তু সবাই এইচএসসি লাইফে একটু কম পড়ে, যেমন ধরো ক্রোমাটোগ্রাফি, যেহেতু সৃজনশীলে কম আসে সেই জন্য এটা একটু সবাই কম পড়ে, বাট এখান থেকে এমসিকিউ আসে অনেক। ওকে, তো আমরা ইনশাল্লাহ এগুলো সব ভালো করে পড়বো, কারণ এগুলো মেডিকেলের জন্য যখন আমাদের প্রিপারেশন নিতে হয়, মেডিকেলে কিন্তু ক্রোমাটোগ্রাফি থেকে প্রশ্ন আসতে পারে এবং আসে। পাতন প্রক্রিয়া, ক্রোমাটোগ্রাফি, এগুলো থেকে মেডিকেলে প্রশ্ন হয়। তো আবার লাস্টে আমরা বিভিন্ন ধরনের আয়ন শনাক্তকরণ এগুলো সবই পড়বো। তো মোটামুটি যেগুলো আমাদের পুরো সিস্টেমে, এই অধ্যায়ের সিস্টেমে যা আছে মেডিকেলের জন্য আমাদের সব প্রত্যেকটা টপিকে আমাদের লাগবে। আর এইচএসসির জন্য যখন আমরা পড়াশোনা করি তখন আসলে আমাদের সব লাগে না, কারণ এইচএসসির জন্য অনেকটা সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করলেও বেশ ভালো একটা এইচএসসিতে আউটপুট দেওয়া পসিবল হয়, বাট এডমিশনে গিয়ে তখন আবার একটু ঝামেলা লাগে। সো এই জন্য যারা মেডিকেল টার্গেট করেছো, যারা ইনশাল্লাহ ভবিষ্যতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা ইন ফিউচার, ইনশাল্লাহ দেখো মানুষ তো স্বপ্ন দেখে, তো তোমার ইনশাল্লাহ টার্গেট যারা করেছো যে ইনশাল্লাহ মেডিকেলে দিবা, তাদের জন্য আসলে এই প্রি মেডিকেলের সবগুলো ক্লাস। তারা যদি শুরু থেকে প্রিপারেশন নেয়, তারা যদি অল্প অল্প করে প্রিপারেশন নেয়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কয়েক মাসে অনেক বেশি একটা ভালো প্রিপারেশন হবে। ওকে, তাহলে অল্প অল্প করে তুমি নিজেকে রেডি করতে হবে। যেটা তুমি যদি মনে করো যে একবারে বসে অনেক কিছু শেষ করে ফেলবে, এটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর এখন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আগের মতো যে 4 মাস গ্যাপ এরকম থাকে না, গ্যাপটা কিন্তু 3 মাস হয়ে গিয়েছে। তো যার কারণে 3 মাসের গ্যাপের মধ্যে তোমার পড়াটা যদি আগে একবার পড়া থাকে, তাহলে কিন্তু এই সময় এসে তুমি বেশ ভালোভাবে এই 3 মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ করে রেগুলার তুমি এক্সাম দিতে পারবে এবং রেগুলার তুমি ভালো একটা মার্কস পাবে। ওকে, আর যদি মনে করো তোমার আগে একদমই কিছু না পড়া থাকে, একদমই তুমি নিউ কামার হও, তাহলে তুমি দেখবা যে ওই সময় গিয়ে তোমার কি পরিমাণ কষ্টের মধ্যে পড়তে হয়েছে, এবং দেখবা যে নাম্বার বাড়ছে না। কারণ প্রথমবার পড়লে চাইলেও আসলে খুব বেশি নাম্বার উঠানো যায় না। যখন মানুষ রিভিশন দেয়, কয়েকবার একটা জিনিস পড়ে, কয়েক দফায় যখন একটা জিনিস পড়া হয়, তখন ওই জায়গাটাতে নাম্বারও বাড়ে এবং সে আলটিমেটলি মেডিকেলও ভালো জায়গায় চান্স পায়। আর বর্তমান সিস্টেমে, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসলে মেডিকেল টার্গেট করে আগায়, ম্যাক্সিমাম স্টুডেন্টই এইচএসসির আগে কিছু না কিছু প্রি মেডিকেলের মোটামুটি কিছু না কিছু জায়গা মোটামুটি এগিয়ে রাখে, প্রি মেডিকেলের মতো করেই এগিয়ে রাখে। তো হয়তোবা তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই একবার প্রি মেডিকেলে ভর্তি হবো, আবার কি মেডিকেলে ভর্তি হবো, মানে এত টাকা খরচ করবো না, দরকার নাই। তুমি ইনশাল্লাহ এখানে আমাদের এই প্রি মেডিকেল ব্যাচে যদি ভর্তি হও, তুমি কিন্তু একদম মেডিকেল ব্যাচটাও ফ্রি পাবা। অর্থাৎ এইচএসসির পরবর্তীতে যে আমাদের টার্গেট ডিএমসির যে মেডিকেল ব্যাচটা আলাদা করে লঞ্চ হয়, তোমরা যারা প্রি মেডিকেল এখানে এনরোল করেছো বা এনরোল করবা, তোমরা সবাই ওই ব্যাচটাও ফ্রি পাবা। তার মানে তুমি যদি ভাগ করো দুইটাকে কোর্স দিয়ে, তাহলে কোর্সের ফি দাঁড়াচ্ছে 2000 বা 2200 টাকা। বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি জাস্ট ভাগটা করে দেখো, তুমি দুইটা কোর্স তুমি ফ্রিতে পাচ্ছ, দুইটা কোর্স পাচ্ছ টোটালি, দুই দিয়ে ভাগ করো, তুমি দেখো 2200-র মতো আসে। তার মধ্যে আবার কথা আছে, এটাতে ভর্তি হবা, এর মধ্যে আবার 5টা বই, 1500 টাকা সমমূল্যের 5টা বই অফলাইনে তোমাদের কাছে চলে যাবে গিফট আকারে। ওকে, সো বুঝতেই পারছো, তাহলে সব মিলে কিছু মিলিয়ে কিন্তু কোর্স ফিটা কিন্তু দাঁড়াচ্ছে 3000-এর কাছাকাছি। এবং 3000-এর মধ্যে তাহলে আমি যদি প্রি মেডিকেল এবং মেডিকেল ভাগ করি, দুইটা ভাগে ভাগ করি, তাহলে কত দাঁড়াচ্ছে? দুইটা ভাগে ভাগ করলে 1500 করে দাঁড়াচ্ছে। সো এটা একটা খুবই অবাক করা বিষয় হবে যে মাত্র 1500 টাকায় বলতে গেলে তুমি প্রি মেডিকেলের ক্লাসগুলো করছো ওই ফরমেশন অনুযায়ী। ওকে, সো এটা সবার জন্য একটা গুড চান্স। সবাই অবশ্যই প্রি মেডিকেলে ভর্তি হয়ে 12 তারিখ থেকে আমাদের একদম নিউ শিডিউল আসবে। নতুনভাবে আমাদের পুরো প্রি মেডিকেলটা নতুনভাবে সাজানো গুছানো আকারে 4 মাসের
রুটিন ইনশাল্লাহ পাবে, ওইটা ফোকাস রেখে ইনশাল্লাহ তোমরা ভর্তি হয়ে যাও, যেন অলরেডি আমাদের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে তোমরাও যুক্ত থেকে ক্লাসগুলো শুরু করতে পারো। ওকে, আচ্ছা, তো আমার সাথে তোমাদের দেখা হয়েছে প্রথম ক্লাসে, তোমাদের প্রি মেডিকেলের প্রথম আইসিইউকে প্রথম ক্লাসটা আমি নিয়েছিলাম। তারপরে সময় গিয়েছে, সময়ের স্রোতে আমরা আমরা ভেসে যাচ্ছি। তো সেই পরিক্রমায় আমাদের দেখা হয়েছে কেমিস্ট্রির সেকেন্ড পর্বে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই একটা কাজ করবে, সবাই লাইভটা একটু শেয়ার করে দিবে, আমিও লাইভটা শেয়ার করে দিই। আজকে লাইভ ইনশাল্লাহ শেয়ার করে দেওয়ার পরে এরপর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ওকে, তাহলে ভাইয়াকে লাইভটা শেয়ার করি, বাকি কথা পরে বলতেছি, লাইভ শেয়ার করে নিই। আমি শেয়ার করবো কোথায়? আমাদের ডিএমসি একাডেমিক গ্রুপে, আমি শেয়ার করব আমাদের বন্দি পাঠশালা গ্রুপে, আমাদের বন্দি পাঠশালার যে গ্রুপটা আছে সেই গ্রুপটায়। আমি শেয়ার করবো আমাদের প্রি মেডিকেল স্টুডেন্ট যারা ভর্তি স্টুডেন্ট আছে, প্রায় 100+ অলরেডি আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গিয়েছে। তো ওই 100+ স্টুডেন্ট যারা ভর্তি অলরেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, অলরেডি ক্লাস করা শুরু করে দিয়েছে। এখন ভর্তি হলে তুমি আর্কাইভে তোমার বিগত ক্লাসগুলো সব ইনশাল্লাহ পাবা। ওকে, সো তোমার কিন্তু পুরো বই তুমি আর্কাইভে পাচ্ছ, এটা আরেকটা গুড ওয়ে। তাহলে তুমি ওখানে সকল ক্লাস করতে পারবা। ওকে, সো এখানে কিন্তু প্রি মেডিকেলের মধ্যে ইংলিশ জিকে সহ ইনক্লুডেড। এখন থেকে জিকে অল্প অল্প করে পড়বা, আমরা ভাগ করে দিব ইনশাল্লাহ, রুটিনে সুন্দর করে বলে দিব, দেখাই দিব। ওকে, সো আমাদের মোটামুটি তোমাদের পুরো গাইডলাইনের মানে একদম যতটুকু গাইডলাইন প্রয়োজন একদম ফুল তোমরা আমাদের গাইডলাইন ইনশাল্লাহ থাকবা। আমি একটু শেয়ারগুলো শেষ করে নেই। নতুন নতুন ফেসবুকের আপডেট হয়, তখন দেখা যায় শেয়ার একটু ঝামেলা হয়। আচ্ছা, সবাই কি শেয়ারগুলো করেছো? তোমাদের কষ্ট করে সবাই একটু ফ্রেন্ডদের কাছে বা ফ্রেন্ডদের গ্রুপে অথবা কলেজের গ্রুপে বা পুরাতন স্কুলের গ্রুপে একটু শেয়ার করে দাও, যেন মানে সবাই ক্লাসগুলো করতে পারে। লস নাই, ফ্রি ক্লাস, তোমার লস নাই, কেউ বেশি শিখবে না। ওকে, ওকে, সো আমার মোটামুটি যেগুলো আহ, আমার মোটামুটি যেগুলো শেয়ার করার অপশন ছিল শেয়ার করে দিছি। তোমরা একটু তোমাদের জায়গা থেকে যদি শেয়ারগুলো করে দাও, তাহলে লাইফটা ইনশাল্লাহ বেশি মানুষের কাছে পৌঁছাবে, বেশি মানুষ ক্লাসটা ইনশাল্লাহ পার্টিসিপেট করতে পারবে। হ্যাঁ, ওকে, তো তোমাদের কিন্তু রেগুলার ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, এবং এই এক্সামের যারা টপ 3 আছে, টপ 3 কাছে কিন্তু ইনশাল্লাহ গিফট চলে যাবে তোমাদের সাথে। তোমরা যে নাম্বারে পরীক্ষা দিয়েছো, পরীক্ষার যে নাম্বার তোমরা ওখানে পরীক্ষার ক্ষেত্রে ইউজ করছো, ওই নাম্বারে তোমাদের সাথে যোগাযোগ করা হবে, এবং যোগাযোগ করে তোমাদের কাছে ইনশাল্লাহ চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, গোলাকার লিপোভাইরাস। আচ্ছা, গোলাকার লিপোভাইরাস একজন বারবার কমেন্ট করছো। গোলাকার লিপোভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, গোলাকার লিপোভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তুমি হয়তো ভাবতে পারো ভাইয়া এইচআইভি তো গোলাকার ছিল। হ্যাঁ, এইচআইভি গোলাকার ছিল, লিপোভাইরাস না। এইচআইভি আসলে তোমার যদি ওই ওই সেন্সে চিন্তা করো, হ্যাঁ, গোলাকার লিপোভাইরাস সবচেয়ে ভালো হচ্ছে যদি তুমি ইনফ্লুয়েঞ্জা দাগাও। এইচআইভি লিপোভাইরাস, শোনো, এইচআইভি লিপোভাইরাস এটা নিয়ে আসলে ডাউট করার দরকার নাই। এইচআইভি লিপোভাইরাস এটা দুইটাই সঠিক উত্তর আসলে, বুঝছো? এইচআইভি একটা লিপোভাইরাস, হ্যাঁ, লিপিড লিপো এনভেলপড ভাইরাস। এইচআইভি লিপোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা লিপোভাইরাস, সেক্ষেত্রে তোমার যেটা অপশন আছে দুইটাই সঠিক হয়। হ্যাঁ, ওকে, সো আলহামদুলিল্লাহ, যারা যারা ক্লাসে এসেছো ভেরি গুড। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তোমাদের সাথে আছি আমি, তোমাদের হামিম ভাইয়া। তোমরা কি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ? কোন লাইভে কোনো ইস্যু আছে? বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে, বা আমার আমার লেখা বা বোর্ডের লেখা দেখতে অসুবিধা হচ্ছে, বা কথা শুনতে অসুবিধা হচ্ছে? আশা করি ইনশাল্লাহ হচ্ছে না। উদ্ভিদ শারীরতত্ত্ব ক্লাস কি দিবেন? ক্লাস দিব বলতে বুঝি নেই। ক্লাস দিব মানে কি? আমাদের তো কি বলো, ক্লাস কি দিব? ক্লাস তো আমাদের আলহামদুলিল্লাহ সুন্দরভাবে 5টা ক্লাসের 5 দিনের আইসি উইকের রুটিন দেওয়া আছে। 5 দিনের আইসি উইকের রুটিন দেওয়া আছে। হ্যাঁ, ওকে। আর তুমি যদি এইচএসসি স্টুডেন্ট, একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকো, তুমি আমার ইউটিউব চ্যানেলে গেলে সাহিত্যতত্ত্বের ওয়ান শট ক্লাসটা পাবা। যদি কেউ মনে করো করতে চাও করতে পারো, ওইটা এইচএসসির। ঠিক আছে, ওকে, ফাইন। সো আমরা ইনশাল্লাহ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওকে, ঠিক আছে। তো কোনো প্রকারের যদি কোনো ইস্যু হয় বা কোনো সমস্যা হয় ভাইকে অবশ্যই জানাবা। একজন কমেন্ট করছে, ভাই আপনাকে দেখা যাচ্ছে কিন্তু ভাবিকে দেখা যাচ্ছে না। তোমার কমেন্টটা দেখে আমার নিজেরও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, তোমাকে অনেক অভিনন্দন তোমার কমেন্টের জন্য। তুমি পেয়ে যাচ্ছ কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ এবং আর অনেক উপহার সামগ্রী। চলো ভাই শুরু করি গুণগত রসায়নের সেকেন্ড পর্ব, তোমাদের দ্বিতীয় পর্বে সেকেন্ড পর্ব, এবং সেকেন্ড পর্বে তোমাদের সাথে আছি আমি তোমাদের হামিম ভাইয়া, এবং আমাদের প্রি মেডিকেল আইসি উইকের এটা আসলে 4 নাম্বার লেকচার। ওকে, সো এটা আসলে তোমাদের সাথে চলমান আমাদের টার্গেট ডিএমসির প্রি মেডিকেল ব্যাচ। ওকে, প্রি মেডিকেল ব্যাচ, এই প্রি মেডিকেল ব্যাচের আইসি উইকের তোমরা 4র্থ ক্লাসে আছো। তো রেগুলার সবাই কিন্তু এক্সাম দিবা, এটা মাথায় রেখো। চলো শুরু করি। আচ্ছা, যেহেতু এখানে শুরুতে যেই পার্টগুলো আছে তোমাদেরকে এগুলো পড়ানো হয়েছে, অ্যাজ পার আই নো তোমাদেরকে এমআরআই পরীক্ষা পর্যন্ত পড়ানোর কথা। তাহলে এমআরআই এর পর থেকে ইনশাল্লাহ ভাই শুরু করবো এখন। হ্যাঁ, ওকে। তো পরের পার্টটাকে দেখলে মনে হবে ছোট, আসলে ছোট না, বেশ বড়। তো 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 তৈ 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 চলেন আমরা শুরু করি। তুনে ক্যা কিয়া, রেখা বর্ণালিত্ব পড়ানোর কথা। ইউভি রশ্মি, এমআরআই। কতটুকু পড়ানো হয়েছিল ভাই একটু বলবা তোমরা যারা আছো? এই যে এমআরআই পর্যন্ত মোস্ট প্রবলি পড়ানো হয়েছিল। রোগ নির্ণয় এমআরআই পরীক্ষার মূলনীতি। আজকে এক্সাম হবে কি না? হ্যাঁ অবশ্যই, এক্সাম তো রেগুলার হচ্ছে, এক্সাম নিয়ে কোনো ডাউট নাই। এক্সামের লিঙ্ক কি পোস্ট করা হয় না এখনো? তাহলে ইনশাল্লাহ হবে। তোমাদের শাকিল ভাই অবশ্যই লিঙ্ক পোস্ট করবে। ঠিক আছে, ভাইয়াকে আমি মেসেজ দিয়ে বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তোমাদের পেজে এক্সামের লিঙ্ক পোস্ট হয়ে গেছে, ডিএমসি একাডেমিতে এক্সামের লিঙ্ক পোস্ট হয়েছে। হ্যাঁ, সবাই দেখো। প্রত্যেকটা বিষয় আমাদেরকে ওকে, ঠিক আছে। চলো ভাই ইনশাল্লাহ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তোমাদের যদি আলহামদুলিল্লাহ আমার পড়ানো হয়েছে, আমার পর থেকে শুরু করবো। চলো আমরা শুরু করি শিক্ষা পরীক্ষা দিয়ে। এই যে আমরা শুরু করবো হচ্ছে শিক্ষা পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। সবাই খেয়াল করো, শিক্ষা পরীক্ষা এখান থেকে প্রশ্ন কি আসে দেখো। আগে একটা স্টুডেন্ট হিসেবে তোমার বুঝতে হবে প্রশ্ন কি আসে। কারণ কেমিস্ট্রি দেখো, সৃজনশীল প্রশ্ন, সৃজনশীলের এমসিকিউ আর মেইন এডমিশনের এমসিকিউ একটু আলাদা হবেই। তার মধ্যে মেডিকেলের এমসিকিউ আর একটু আলাদা। কারণ এডমিশনে অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে এরকম যে ধরো তুমি ভার্সিটির জন্য দিবা বা ইঞ্জিনিয়ারিং এডমিশন দিবা, তখন তোমার কেমিস্ট্রির এমসিকিউ স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন তোমার ওখানে আরেকটু চিন্তামূলক বিষয় আসবে, আরেকটু এরকম গ্রস ডিপের ভিতরে আসবে, অনেক কিছু বের করতে বলবে সময়, মানে তুমি মোটামুটি একটা ম্যাথ টাইপের বিষয় এগুলো আসতে পারে। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে আবার বিষয়টা একটু আলাদা। মেডিকেলের ক্ষেত্রে প্যাটার্নটাও আলাদা। সো প্যাটার্নটা যে ধরতে পারবে তার আসলে সব পড়া হয়ে যাবে, তারপর অটোমেটিক্যালি একটা ফ্লোতে চলে আসবে। খেয়াল করে দেখো, শিক্ষা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। শিক্ষা পরীক্ষার মাধ্যমে, এই যে শিক্ষা পরীক্ষা, এর আমরা আয়ন শনাক্তকরণ করি, এটা নিয়ে সমস্যা নাই। বিষয়টা হচ্ছে এই যে শিক্ষা পরীক্ষা, এই শিক্ষা পরীক্ষাতে কি ইউজ করা হয়, কোন অ্যাসিড ব্যবহার করা হয়। দাগ দাও, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট। শিক্ষা পরীক্ষাতে আমরা ব্যবহার করি গাঢ় HCl, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন বললাম, কারণ অনেকে পরীক্ষার হলে দেখবা গাঢ় জায়গায় জাস্ট তোমাকে লঘু লাগাই দিছে, দেখবা অনেকে ভুলে খেয়াল নাই ওই HCl জায়গায় দিয়ে চলে আসছো। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড। মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় প্রশ্নটা এমন হবে যে একটা অপশন দিচ্ছে গাঢ়, একটা অপশন দিচ্ছে লঘু, এরকম করে তোমাকে প্যাচে ফেলানোর চেষ্টা করবে। তো শিক্ষা পরীক্ষা আমরা ব্যবহার করি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো যখন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা, ক্লোরিনটা ওই ধাতুর সাথে যুক্ত হবে, তৈরি করবে উদ্বায়ী ধাতব ক্লোরাইড, তৈরি করবে ওই ধাতুর ক্লোরাইড আয়ন। ওকে,
ওই ধাতু ক্লোরাইডের আয়নিক যৌগ, ধাতব ক্লোরাইড। চলে আসি আমরা এটা মনে রাখবো, যে কোনো এই যে বক্সটা তুমি দেখতে পাচ্ছ শিক্ষা পরীক্ষার বক্স, এটা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষা তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকের এটা 5 স্টার টপিক, খেয়াল করো শিক্ষা পরীক্ষার এই কালারগুলো। প্রথম কথা হচ্ছে এখানে অনেকগুলো কালার আছে। আমরা যখন বিভিন্ন আয়ন দেখি আমরা ফার্স্টে দেখি খালি চোখে, খালি চোখে প্রত্যেকটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট কালার পাওয়া যাবে, একটা নির্দিষ্ট বর্ণ পাওয়া যাবে, একটা নির্দিষ্ট রঙের শিখা পাওয়া যাবে। এরপরে বিষয় হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস। এই কোবাল্ট ব্লু গ্লাস দিয়েও পরীক্ষা করা হয়। কোবাল্ট ব্লু গ্লাসের সাথে যখন আমরা পরীক্ষাটা করব তখন আমরা এখানে এই যে 4টা আয়ন আছে, 2টা আয়নের কোনো কালার পাবো না, কারণ ওই আয়নের থেকে যে কালারগুলো বের হবে, শিখাগুলো বের হবে, ওই কালারটা কোবাল্ট ব্লু গ্লাসে অ্যাবজর্ব হয়ে যাবে। সো আমরা ওই কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে যখন পরীক্ষা করব তখন আমরা 2টা ক্ষেত্রে কোনো কালার পাবো না, কোনো বর্ণ পাবো না। আমরা এইটা বলবো, দেখো একটা হচ্ছে সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়নের বেলায় কোনো কোবাল্ট ব্লু গ্লাসে কোনো কালার পাবো না। আরেকটা হচ্ছে কপার আয়ন, এই যে কপার 2+, এর ক্ষেত্রেও কিন্তু কোনো কালার পাবো না। তাহলে মনে রাখবা কোবাল্ট ব্লু গ্লাসে আমরা ইজিলি মনে রাখতে পারি এটা এইভাবে, যে কোবাল্ট ব্লু গ্লাসে আমরা মূলত 2টা জিনিস কালার পাবো না, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে কপার। খুবই ইজি, এটা মনে হয় না যে কারো কখনো পড়তে গিয়ে কোনো ঝামেলা হয়েছে। তারপরেও যদি তুমি মনে করো যে ভাই আমাকে একটু সহজভাবে একটু বলে দেন, তাহলে তুমি হাইয়েস্ট এটা একটু তুমি এই যে তাস দিয়ে মনে রাখতে পারো, তাসের ঘরের মতো, তাতে তামা, শতে সোডিয়াম, বাংলা এবং ইংলিশ মিক্স করে শতে সোডিয়াম ওইভাবে। ওকে, তাহলে এই 2টা আমরা কোনোভাবে কালার পাবো না। এবার আসি খালি চোখে, তাহলে এই 2টা একটু পড়ে ফেলি, তাহলে একবারে ঝামেলা শেষ। সোডিয়াম, দেখো আমরা রাস্তাঘাটে কিন্তু তোমরা দেখেছ একটু ভালো ভালো জায়গায় সোডিয়ামের বাতি ব্যবহার করে, একটু ইয়েলো কালারের একটা সোনালী হলুদ কালার একটা লাইট তুমি রাস্তার মধ্যে পাবা, বলা হয় সোডিয়াম বাতি। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা নর্মালি কালারটা কেমন পাবো, এই যে সোনালী হলুদ কালার, এই যে দাগ দাও, রাস্তার মধ্যে যে সোডিয়াম লাইট আছে ওইটার কথা চিন্তা করবা। তাহলে সোডিয়ামের বেলায় আমরা লাইটটা পাবো সোনালী হলুদ। কেমন পাবো, সোনালী হলুদ। কপার, দেখো তুমি পড়ে আসছো, কপারের সাথে মনে আছে কপার সালফেট 5 অণু পানি, নীল রং। সো কপারের সাথে কিন্তু নীল রংটা অনেক যায়। তাহলে কপার ওইটার কথাই মনে রাখবা, ওই যৌগটার কথাই মনে রাখবা, কপার সালফেট 5 অণু পানি, নীল কালার যে একটা যৌগ থাকে, ওই কপারের বেলা ওইটার কথাই মনে রাখবা। তাহলে কপারের বেলা হচ্ছে কালারটা নীলাভ সবুজ, এই নীল আছে, সো এটা তোমার ইজিলি তুমি মনে রাখতে পারবা। তাহলে কপারের বেলায় নীলাভ সবুজ, কপারের বেলায় কালারটা কেমন হবে, নীলাভ সবুজ। এবার আসি পটাশিয়াম এবং ক্যালসিয়াম। পটাশিয়াম এবং ক্যালসিয়াম খেয়াল করে দেখো, পটাশিয়াম হালকা বেগুনি আর গোলাপি লাল, এটা আমরা আসলে মনে রাখবো। এটা কিন্তু আমি এভাবে মনে রাখি, আমরা সবসময় এভাবে পড়ায় আসছি আমি। পটাশিয়াম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, BAL। ওকে, বাংলাদেশ আওয়ামী লীগ। পটাশিয়াম হচ্ছে এই পটাশিয়ামের বতে বেগুনি আর লতে লাল, এই যে লতে লাল, এল দিয়ে লাল। তো আসলে এটা ইংলিশ আমি এটা মুছে দিলাম, এটা বাংলা উচ্চারণ করে পড়লে আরো ইজিলি মনে থাকবে। বাট আমি তোমার ক্লাসের মধ্যে তো আর বাংলা উচ্চারণ করা যায় না, এটা BAL দিয়ে মনে রাখবা। তাহলে পটাশিয়াম হচ্ছে বেগুনি আর ওখানে লাল, কেমন লাল, গোলাপি লাল, কেমন লাল, গোলাপি লাল। হ্যাঁ, একটু গোলাপি লাল। তাহলে খেয়াল করে দেখো, লাস্টে আমরা চলে আসছি ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নের বেলায় আমরা ক্যালসিয়ামের বেলায় একটা ছোট্টভাবে আমরা পড়বো ইলিশ। ক্যালসিয়ামের কথা বললে আমরা মনে রাখবো ইলিশের কথা। ইলিশ মানে ইটের মতো লাল, আর হলো এখানে সবুজ, এই পাশে সবুজ। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা নর্মালি খালি চোখে ইলিশ ইটের মতো লাল পাবো আর সাথে সবুজ পাবো। ওকে, তার মানে কোবাল্ট ব্লু গ্লাসে পাবো সবুজ কালার, আর এখানে পাবো ইটের মতো লাল। তাহলে আমাদের 4টা আয়নের কিন্তু কালার পড়া শেষ। 4টাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে সোডিয়ামটা পড়েছি। সোডিয়ামটা নর্মালি আমরা মনে রাখি কিভাবে, সোডিয়ামের যে রাস্তায় সোডিয়াম বাতি ইউজ করা হয় ওই বাতিগুলো দিয়ে মনে রাখি। সোডিয়াম বাতিগুলো হচ্ছে সোনালী হলুদ কালার, তো ওটা দিয়ে আমরা মনে রাখি সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ কালার। ওকে, নেক্সট হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাসে সোডিয়াম কোনো বর্ণ দেয় না। আরেকটা কে আছে যে কোবাল্ট ব্লু গ্লাসে বর্ণ দেয় না, সে হচ্ছে তামা, ওই তাস দিয়ে মনে রাখবে, তামাও বর্ণ দেয় না। তো তামা আসলে নর্মালি কপার আয়ন যেটা, সেটা নর্মালি খালি চোখে তাহলে কি কালার দেয়, খালি চোখের কালারটা হচ্ছে আমরা তুতের কালারটা মনে রাখবো নীল কালার, নীলাভ সবুজ কালার। ওকে, আচ্ছা এরপরে চলে আসি আমরা পটাশিয়াম, তো খুবই ইজি, BAL, বতে বেগুনি লতে লাল। তাহলে এই পাশে বেগুনি হবে, ওই পাশে লাল, গোলাপি লাল। ওকে, এবার লাস্ট হচ্ছে আমরা পড়েছি ইলিশ, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, সাথে হচ্ছে সবুজ কালার। তাহলে নর্মালি খালি চোখে ইটের মতো লাল, আর কোবাল্ট ব্লু গ্লাসে বর্ণ দিবে সবুজ কালার। তাহলে আমাদের এই বক্সটা কিন্তু পড়া শেষ। এটা কিন্তু যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য 5 স্টার। ওকে, তাহলে আশা করি এই শিক্ষা পরীক্ষার আয়নগুলো আর কারো ইনশাল্লাহ ভুল হবে না। ওকে, পারবা তো?
চলে আসি পরেরটায়। এখানে কথাগুলি বলা আছে, এগুলো আমি আর বলবো না। দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, এটা টপিকটা সৃজনশীলের জন্য কিন্তু অনেক বড় একটা টপিক। তো এটা সৃজনশীল যারা পারে, ম্যাথ যারা পারে, তার ক্ষেত্রে আসলে এই অধ্যায়ে সমস্যা হয় না। কিন্তু বিষয়টা হয়েছে যে এই অধ্যায় থেকে যখন মেডিকেলের প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো একটু অন্যরকম ভাবে আসে। এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু আনইউজুয়াল, মানে আমরা এইচএসসিতে যেরকম ভাবে ম্যাথগুলো করি একদম ওইরকম ম্যাথ আকারে এত সুন্দর করে প্রশ্ন আসে না, কারণ মেডিকেলের প্রশ্নগুলো ম্যাক্সিমাম থিওরি বেসড। তো আমরা এখন এই থিওরি বেজের ওই পার্টটাতে যাব যে মেডিকেল আসলে কি ধরনের প্রশ্ন হয়। সবাই খেয়াল করো। ও আচ্ছা, তোমাদের আজকে এক্সাম হবে না, আজকে তোমাদের পুরো গুণোত্তর আসলে একসাথে এক্সাম হবে। ওকে, ইটস গুড। আচ্ছা, টপিকটা একটু আগে হওয়া কথা ছিল না, সমস্যা নেই ভাই, এখান থেকে পড়াচ্ছি, বাকিটা ছিল পরে দেখবা। বা এটা পরে কি করা যায় ভাই দেখবো। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে ক্লাস হবে, তাই নাকি? ওই অংশটা কি পড়ানো হয় নাই? তাহলে আমরা যাবো, তার আগে আমরা ওই অংশটা চলে যাই। আমরা ওই অংশে চলে যাই। তাহলে আমাদের তাড়িৎ চুম্বক বর্ণালী পড়া হয় না, আমাদের তো একটা বিশাল অংশ বাকি আছে। তাহলে আমরা ওখান থেকে শুরু করি ইনশাল্লাহ। চলো ওটার মধ্যেই যাই। আচ্ছা ঠিক আছে, তো 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 খেয়াল করো, কিছুই কি হয় না এগুলো। ওকে, সো আমরা এখান থেকে 2.5 থেকে শুরু করি, অ্যাজ পার আমি শুনেছি সেখান থেকে শুরু করি। তাই চুম্বকের বর্ণালী, তাই না? এখানে এতটুকু। ওকে ওকে, সো আমাদের একটা পার্ট পড়াই ফেলছি, সমস্যা নেই। শিক্ষা পরীক্ষার পার্টটা পড়াই ফেলছি, ইট ইজ গুড। হ্যাঁ, শিক্ষা পরীক্ষার পার্টটা পড়াই ফেলছি, সো এটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা এখন এই পার্টটা চলে আসবো, তড়িৎ চুম্বকীয় বর্ণালী বা তাড়িৎ চুম্বকীয় বর্ণালী। এই পার্টটা আমরা সেটা পড়বো এখন। সবাই খেয়াল করো, প্রথম কথা হচ্ছে আলোর বর্ণালী, আলোর আলোর গতিবেগ। এটা নিয়ে আমার মনে হয় না কারো ডাউট আছে। আলোর গতিবেগ ফিক্স, সবাই মুখস্থ পারো, 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড। এই হচ্ছে আলোর গতিবেগ। তিনের খুবই কাছাকাছি। আলোর গতিবেগ মাধ্যমের উপর নির্ভরশীল। চলে আসি কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, একক হচ্ছে হার্টস, এগুলো আমরা পড়েছি ফিজিক্সের নর্মাল রুলস। আচ্ছা, এই যে এখানে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, বুঝছো? অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে। দেখো তোমাদের এই পৃষ্ঠাটা সবাই বের করো। এখানে দেখো, এই যে এখানে অনেকগুলো, 1 2 3 4 5, আর এর আগে দেখো 6 7 8, 8টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এবং এই প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য মেডিকেলের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, একদম 5 স্টার ইম্পর্টেন্ট। প্রত্যেকটাই মেডিকেলের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। তো আমরা একটু খেয়াল করবো সবাই কিভাবে ইনশাল্লাহ মনে রাখতে হয়। দেখো আমরা এভাবে মনে রাখবো তরঙ্গ দৈর্ঘ্য সবগুলো মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করব, যে মাগুরার অতি সুন্দর দৃশ্য, মাগুরার অতি সুন্দর দৃশ্য, মাগুরার অতি সুন্দর দৃশ্য, অতি সুন্দর দৃশ্য, আব্বুর মন রাঙায়, আব্বুর মন রাঙায়। তাহলে আমরা এই ট্রিক্স দিয়ে, এই লাইনটা দিয়ে আমরা সবগুলো ইজিলি মনে রাখতে পারবো। খেয়াল করে দেখো, মাগুরার অতি সুন্দর দৃশ্য, আব্বুর মন রাঙায়, এটা দিয়ে আমরা মনে রাখবো। কিভাবে দেখো, মাগুরা, এই যে মতে হচ্ছে মহাজাগতিক রশ্মি, গতে গামা রশ্মি, রতে রঞ্জন রশ্মি। দেখো আগের পৃষ্ঠা 3টাই, যে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি। এবার দেখো অতি মানে অতি বেগুনি রশ্মি, দৃশ্য মানে দৃশ্যমান রশ্মি, আব্বু মানে অবলোহিত রশ্মি, এই দেখো মন মানে মাইক্রোওয়েভ, আর রাঙায় মানে রেডিও ওয়েভ, এই যে রেডিও টেলিভিশন। তাহলে মোটামুটি সবগুলো আমাদের এই ছন্দের মধ্যে চলে আসছে, একদম সিরিয়ালে আসছে। তাহলে মহাজাগতিক, গামা, রঞ্জন রশ্মি মানে এক্সরে যেটা, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, আর হচ্ছে রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য। তো মোটামুটি আমাদের সবগুলো এখানে চলে আসছে। এবার মানগুলোর দিকে আমরা আগে একটু দেখব। দেখো প্রথমটা হচ্ছে 0.305, এর চেয়ে একটু কম।
এরপর একটা 0.01, আমরা এই ফর্মেটে পড়বো। দেখো একটা ফর্মেটে পড়বো সবাই, দেখো ফার্স্টে 0.305 এত হচ্ছে কম, এরপরে 0.01, এরপরটা 10, এরপরটা 380, এরপরটা 780, আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, দেখছো আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে 0.305, এরপরে 0.01, এরপরে জাস্ট এটা উল্টে দিলাম 10, এরপরে 380, এরপরে 780, 780, এরপরটা আসলে 1000 ন্যানোমিটার মানে 1 মিলিমিটার, 1000। তো এরপরে এগুলো আর পড়া লাগে না, 1000 ন্যানোমিটার মানে আসলে 1 মিলিমিটার। সো এরপরে হচ্ছে তোমার মোটামুটি 1 মিলিমিটার বললেই হচ্ছে 1000 বলার দরকার লাগে না, যে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, সাথে হচ্ছে এরপরে 1 মিটার, এরপর লাস্ট হচ্ছে 10 কিলোমিটার, লাস্ট হচ্ছে 10 কিলোমিটার। তাহলে এই হচ্ছে আসলে ভাই পুরো সিরিয়ালটা। তাহলে মাগুরার অতি সুন্দর দৃশ্য আব্বুর মন রাঙায়, খেয়াল করছো? ওকে, এভাবে ইনশাআল্লাহ মনে রাখবো। তাহলে মাগুরার অতি সুন্দর দৃশ্য আব্বুর মন রাঙায়। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো সবাই, কি বলেছি ফার্স্টে, মহাজাগতিক রশ্মি কত তরঙ্গ দৈর্ঘ্য? 0.005 ন্যানোমিটারের চেয়ে কম। গামা রশ্মি 0.005 থেকে 0.01 ন্যানোমিটার। রঞ্জন রশ্মি 0.01 থেকে 10। অতিবেগুনি রশ্মি 10 থেকে 380। দৃশ্যমান 380 থেকে 780। অবলোহিত 780 থেকে 1 মিলিমিটার। মাইক্রোওয়েভ এটা থেকে 1 মিলিমিটার থেকে 1 মিটার। রেডিও টেলিভিশন 1 মিটার থেকে 10 কিলোমিটার। এভাবে তাহলে আমরা যদি এই সিরিয়ালটা মনে রাখি, সংখ্যাগুলো তো এমনিতেই পারবে। সংখ্যাগুলো খুবই ইজি। সংখ্যাগুলো দেখো, তুমি আমার সাথে ক্লাসে মুখস্থ করো। 0.305, 0.005, এরপরে 0.01, এরপরে জাস্ট উল্টে দিলাম 10, 380, 780, 1 মিলিমিটার, 1 মিটার, 10 কিলোমিটার। ওকে, তাহলে এই সিরিয়ালটা মনে রাখা খুবই ইজি হবে যদি তুমি এভাবে ইনশাল্লাহ মনে রাখো। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অতিবেগুনি রশ্মি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অবলোহিত রশ্মি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গামা রশ্মি এবং রঞ্জন রশ্মি, এই চারটা। ওকে, তাহলে আমরা এই চারটা ইনশাল্লাহ বেশি ভালো করে মনে রাখবো। এগুলো পরীক্ষায় আসে। দৃশ্যমান তো আমরা সবাই মোটামুটি কম বেশ জানি, 380 থেকে 780। এর মধ্যে হচ্ছে বেনিয়া সহকলা, আমরা যে 7টা রং দেখতে পাই রংধনুর, বেনিয়া সহকলা এই দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়বে, দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা একটা সিরিয়াল দিয়ে মনে রাখছি কোনটা, যে মাগুরার অতি সুন্দর দৃশ্য আব্বুর মন রাঙায়। মহাজাগতিক, গামা রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি দৃশ্যমান, অবলোহিত মাইক্রোওয়েভ, রেডিও টেলিভিশন। ওকে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। চলে আসি এরপরে, খুবই ইম্পর্টেন্ট গামা রশ্মির বেলা মনে রাখবা, গামা রশ্মি মূলত বের হয় তেজস্ক্রিয় আইসোটোপ থেকে। ভেরি ইম্পর্টেন্ট, গামা রশ্মি মূলত বের হয় তেজস্ক্রিয় আইসোটোপ থেকে। আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, যত কঠিন কঠিন জিনিসপত্র আছে এগুলার বেলায় উত্তর হবে গামা রশ্মি। এই বই অনুযায়ী যত কঠিন কঠিন যে প্রক্রিয়াগুলো আছে, কঠিন সবগুলোর ক্ষেত্রে ইউজ করা হবে গামা রশ্মি। কিরকম দেখো, লেখা আছে মস বাওয়ার বর্ণালীমিতিক যন্ত্র, নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণ, এরকম যে কঠিন কঠিন যে প্রক্রিয়াগুলো আছে সবগুলোতে ইউজ করা হয় কোনটা? গামা রশ্মি। তাহলে বর্ণালীমিতিক যন্ত্র, নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণ, এই কঠিন পার্টগুলোতে, কঠিন যে বিষয়গুলো আছে, একটু ঝামেলাযুক্ত বিষয়, তাই না? এগুলো তো নর্মাল ইজি বিষয় না। আমরা চিকিৎসা ক্ষেত্রে এক্সরে ব্যবহার করি নর্মাল, কিন্তু কঠিন কিছু যদি পরীক্ষায় আসে তুমি বুঝে যাবে উত্তর হচ্ছে গামা রশ্মি। ওকে, তাহলে কঠিন কিছু যদি পরীক্ষায় আসে উত্তর কি হবে? উত্তর হবে গামা রশ্মি। ওকে, চলে আসি এরপরে দেখো ইনশাল্লাহ রঞ্জন রশ্মি। এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি খুবই ইম্পর্টেন্ট। এই রঞ্জন রশ্মি হচ্ছে আমরা ইউজ করি নর্মালি চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে তুমি দেখবে ডাক্তারের কাছে গেলেই তোমার হচ্ছে একটা এক্সরে করতে দেয়, বুকের এক্সরে করতে দেয়, হাত পায়ের এক্সরে করতে দেয়, তারপর আমরা বুঝতে পারি ঝামেলা আছে নাকি ওকে আছে। খেয়াল করে দেখো, এখানে এই যে ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই ইউভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যগুলো অনেকেরই মনে থাকে না। তা আমি এটা তোমাকে খুব সহজ করে দিচ্ছি, সবাই খেয়াল করো কিভাবে মনে রাখবো। খেয়াল করে দেখো ভাই, এটা কিভাবে মনে রাখবো, খুবই ইজি। দেখো এখানে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথম দেখো 3 নাম্বার থেকে শুরু করি। দেখো অপটিক্যাল সেন্সর রূপে, সবাই খেয়াল করো, এটা আমি সহজ করে পড়াই দিচ্ছি। অপটিক্যাল, তাহলে এগুলো হচ্ছে সবগুলো ইউভি রশ্মি। এই ইউভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যগুলো যাদের মনে থাকে না, ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে থাকে না, আশা করি ইনশাল্লাহ এখান থেকে তুমি অনেক কিছু ক্লাসের মধ্যেই মুখস্থ করে ফেলবে। চলো দেখি কি কি আছে। প্রথমটা দেখো, আমরা 3 নাম্বারটা খেয়াল করবো, অপটিক্যাল সেন্সর রূপে। অপটিক্যাল, এই অপটিক্যালের প দিয়ে মনে রাখবা পথে 5, পথে
5। তাহলে খেয়াল করে দেখো তো, এই 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। 8 আর 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তো যেভাবে যাবে তুমি 5 মিলে যাবে। তাহলে অপটিক্যাল সেন্সর রূপে এই যে অপটিক্যালের প দিয়ে মনে রাখবা 5। 3 আর 2 যোগ করলে 5, 8 থেকে 3 বিয়োগ করলে 5। নেক্সট দেখো জীবাণুনাশন। জীবাণুনাশ, খেয়াল করে দেখো, এটা এইভাবে মনে রাখবা যে জীবাণু নাশ করার জন্য, জীবাণু নাশ মানে একদম তুমি খতম করে যাচ্ছ, একদম জীবাণু নাশ করে যা যা জীবাণু ছিল তুমি সব মেরে ফেলবা। খেয়াল করে দেখো এখানে সংখ্যাটা তুমি একটু দেখতে হবে আগে। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 8 থেকে 2 গেলে কত হয়? 6। সবাই একটু খেয়াল করো তো এখানে কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 6, মিলে গেছে। জীবাণু নাশের বেলা 6টা অক্ষর আছে। এই যে তোমার 8 থেকে 2 গেলে 6, বিয়োগ করলে 6, 4 আর 2 যোগ করলে 6। প্রথমটা যোগ করছি, পরেরটা বিয়োগ করছি, দুইবারই আমাদের 6 আসবে। সো দেখছো জীবাণু নাশন কাজ, সব জীবাণু ধ্বংস করে দিবা। 6টা অক্ষর আছে, 1 2 3 4 5 6, মিলে গেছে। ওকে, আচ্ছা এবার দেখো ড্রাগ। ডিতে ড্রাগ, ডিতে ডাবল, ডিতে ড্রাগ, ডিতে ডাবল। তাহলে ডাবল শনাক্তকরণ, ডিতে ড্রাগ, ডিতে ডাবল। এই যে ডিতে ড্রাগ, ডিতে ডাবল। ডাবল মানে কি? দ্বিগুণ হয়ে গেছে। দেখো 200 থেকে 400 হয়ে গেছে, দ্বিগুণ। 200 ইন্টু 2 400, দ্বিগুণ হয়ে গেছে। ডি ফর ড্রাগ, ডি ফর ডাবল, ডি ফর ড্রাগ, ডি ফর ডাবল, শেষ। আচ্ছা এবার দেখো প্রোটিন। প্রোটিন নতে 9, প্রোটিন 9। দেখো 7 আর 2 যোগ করলে 9, 6 3 যোগ করলে 9। তুমি বলতে পারো ভাইয়া আমার তো মনে হচ্ছে এটা যোগ করছি, এটা বিয়োগ করতে ইচ্ছা করবে। দেখো বিয়োগ করলে কিন্তু সংখ্যাগুলো মিলে না। আমরা দেখো যে এমন ভাবে সবগুলো সাজাইছি যেন উভয় সংখ্যা মিলে যায়। তুমি পরীক্ষার মধ্যে তোমার মনে নাই মনে করো, হ্যাঁ তুমি কি করলা? 7 আর 2 যোগ করলা 9 আসলো, 6 থেকে 3 বিয়োগ করলা আসলো 3, তার মানে হয় নাই। 6 3 যোগ করলা 9, হ্যাঁ এবার হয়েছে, কারণ দুইটা সেম হবে রেজাল্ট। ওকে, তাহলে প্রোটিনের নতে 9, প্রোটিনের নতে 9, ঠিক আছে ইনশাল্লাহ। এবার আসি চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি। লাইট টতে 20, T20 বলো না, 20 লাইট থেরাপি। দেখো 320 থেকে 300 বিয়োগ করলে থাকে 20, এখানে 20 আছে। তাহলে 20 কিন্তু দেখো একটাতে আছে। লাইট টতে 20, 320, এই যে 20 আছে, 320 কি আছে? 20 আছে। ওকে, আচ্ছা এবার আর বাকি আছে জাস্ট 3টা বাকি আছে। একটা হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, একটা হচ্ছে ইউভি আইডি বা লেভেল ট্রেকিং, আর একটা হচ্ছে কোষ বা সেলের মেডিকেল ইমেজিং। এখন দেখো এটা কিভাবে মনে রাখবা তুমি, এটা একটু অন্যভাবে মনে রাখতে হবে, একটু হাস্যকর, তারপরে এইভাবে মনে রাখো। দেখো দেখো এভাবে মনে রাখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় নাম্বার হলো 100, নাম্বার কত? 100। আর এখন তোমার লেখা আছে ইমেজিং, ইমেজিং মনে রাখবা ইমেজ যুক্ত করা, ছবি যুক্ত করা। তো 2 কপি ছবির দাম বা এক ছবির দাম হচ্ছে 20 টাকা, মনে রাখো ছবির দাম 20 টাকা। তাহলে এটা হবে 100 যোগ 20, 120। মনে রাখার স্বার্থে, কারণ দেখবা অনেকে এমনি মুখস্থ থাকে, যার ধর এভাবে মুখস্থ থাকে না, সেইভাবে মনে রাখলে আর ইনশাল্লাহ ভুল হবে না। মেডিকেলের নাম্বার হলো 100 আর ইমেজিং হলো 20, 120। তো বিয়োগ করে দেখো 400 থেকে 280 বিয়োগ করো, থাকে কত? 120। তাহলে এটাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। লাস্ট এটা মনে রাখবে, দেখো এই যেটার নাম অনেক বড়, ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, অনেক বড় নাম। এটা শুরু হবে সবচেয়ে কম সংখ্যা 30 দিয়ে, সবচেয়ে কম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা 30 দিয়ে শুরু হবে। তাহলে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, যেটার নাম সবচেয়ে বড়, এটা শুরু হবে সবচেয়ে ছোট দিয়ে, কত দিয়ে? 30 দিয়ে। তাহলে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, এটা নামটা বিশাল বড়, এটা শুরু হবে সবচেয়ে ছোট 30 দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে এখানে আর বাকি আছে, এটা আর কি বাড়াবো, আর বাকি আছে একটা, দেখো এই যে ইউভি আইডি লেভেল ট্রেকিং, এই যে ইংলিশের যে টার্মগুলো আছে ইউভি আইডি বা লেভেল ট্রেকিং, এগুলো সবগুলোর বেলা দেখো এখানে এই যে ব্যতিক্রম যেটা আছে সবার বেলা একটা, এই যে সবগুলো দেখো লাস্টে 0 আছে, এর একমাত্র হচ্ছে লাস্টে 5, একমাত্র লাস্টে 5। তাহলে আইডি করতে 5 টাকা লাগে, ট্রেকিং করতে বা লেভেল করতে 5 টাকা লাগে, এবার মনে রাখবা। তাহলে আইডির জন্য 5 টাকা লাগে, আইডি বানাইতে, ফটোকপি করতে, লেভেল করতে, লেভেল লাগাইতে 5 টাকা লাগে। সেই হিসেবে তুমি 5 দিয়ে মনে রাখবা। তাহলে ইনশাল্লাহ তোমার সবগুলোই পড়া হয়ে গেল, বা সবগুলো লাগে না, আমি কয়েকটা যে বলে দিছি, এই কয়েকটা ছাড়া বাকিগুলো এমনি তোমার মনে থাকবে, কারণ 2-1টা তো মানুষের এমনিও মানুষ মুখস্থ করে। তারপরে তোমার সুবিধার্থে আমি সবগুলো পড়াই দিছি। আশা করি ইনশাল্লাহ সবাই এখন থেকে এই তরঙ্গদৈর্ঘ্য প্রত্যেকটাই পারবা, ইজি। ওকে, আচ্ছা চলে আসি আমরা পরেরটায়। ওকে, তো আমাদের এখানে মেইনলি ইম্পর্টেন্ট গুলো ভাই বলে দিচ্ছি। অপটিক্যাল সেন্সর, অপটিক্যালের পথে 5, এই 5 দিয়ে মনে রাখবা। 3 আর 2 যোগ করলে 5, 8 থেকে 3 গেলে 5, এটা। এরপর জীবাণুনাশন 1 2 3 4 5 6, 6টা অক্ষর আছে, সেই জন্য 6 দিয়ে মনে রাখবো। ড্রাগ, ডি ফর ডাবল, ডাবল হয়ে যাবে, যে ডাবল 200 থেকে 400 ডাবল হয়ে গেছে।
প্রোটিন নতে নয়, এই যে 9, প্রোটিন নতে 9, 9 মানে দেখো এই যে 9 হচ্ছে এখানে, যে 7 আর 2 যোগ করলে 9, এখানে 6 আর 3 যোগ করলে 9। লাইট টতে 20, টতে 20, তো 320, এই যে 320, এখানে একমাত্র সংখ্যা যার মধ্যে 20 আছে সে হচ্ছে লাইট থেরাপি। ওকে, চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি। তাহলে আমার মনে হয় একদম ইজি, আমার মনে হয় যে কারো ইনশাল্লাহ বাসায় আর এটা পড়তে হবে না। ওকে, চলো এবার আসি আমরা আইআর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। এই যে আইআর রশ্মি বা ইনফ্রারেড বা আইআর রশ্মি বা ইনফ্রারেড, খেয়াল করে দেখো এই আইআর রশ্মির যে রেঞ্জটা আছে, রেঞ্জটা কিন্তু খুব মজার, খুবই ইজি। আমরা একটা ভ্যালু চিন্তা করবো 25, আমরা একটা ভ্যালু চিন্তা করবো কত 25, 25 লিখলাম। ওকে, আমরা একটা ভ্যালু লিখলাম 25। আসলে আমরা 25 যে সংখ্যাটা লিখছি এটাকে আমরা একটু সাবমার্জ করব, এই 25 থেকে এই যে আবার 25 দুবার লিখলাম 25, একটু উপরে লিখি তাহলে আমার দেখতে তোমরা ইজিলি দেখতে পাবা। দেখো আমরা অ্যারেবেল একটা সংখ্যা লিখছি 25, আবার লিখলাম 25। তাহলে দেখো একবার হচ্ছে 2.5, মাঝখানে পয়েন্ট দিয়ে দিলাম, আরেকটা হচ্ছে জাস্ট নর্মাল 25। ঠিক আছে, তাহলে দেখো 2.5 এর আগে 0.78 থেকে 2.5 এই পর্যন্ত এই শুরুটাকে বলা হয় নিয়ার আইআর। কি বলা হয়? নিয়ার আইআর। আর 2.5 থেকে 25 এটাকে বলা হয় মিডল আইআর, জৈব যৌগের জন্য ইউজ করে। 25 থেকে বাকিটা 1000, 25 থেকে কোথায়, হ্যাঁ এই যে 25 থেকে বাকিটা মানে 1000 মাইক্রোমিটার, সব এগুলো মাইক্রোমিটারে, হ্যাঁ 1000 মাইক্রোমিটার, এটা হচ্ছে ফার আইআর। তাহলে আইআর রশ্মিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আইআর রশ্মি বা ইনফ্রারেডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের দেখো অবলোহিত রশ্মি, মানে অবলোহিত রশ্মি আমরা পড়ে আসছি, ইউভি মানে অতিবেগুনি, আইআর অবলোহিত। তাহলে খেয়াল করো এই যে আমরা কিভাবে ভাগটা করেছি, ভাগটা টেকনিকটা খেয়াল করো। আমরা দুইবার 25 লিখছি, একবার লিখছি 2.5, একবার লিখছি 25। 2.5 এর আগে যে পার্টটা আছে এটা হচ্ছে নিয়ার আইআর, এই মাঝখানে একই সংখ্যার মাঝখানে 2.5 থেকে 25 এই মাঝখানে গ্যাপটা হচ্ছে মিডল আইআর, আর 25 এর পর থেকে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ফার আইআর। তাহলে আমরা 3 ধরনের আইআর রশ্মি আমরা পাই, নিয়ার আইআর, মিডল আইআর, আর একটা হচ্ছে ফার আইআর। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ, সবাই খেয়াল করে দেখো। তাহলে নিয়ার আইআর, মিডল আইআর, এরপর হচ্ছে ফার আইআর, 3টা আইআর রশ্মি আমরা পাচ্ছি। খেয়াল করে দেখো এই প্রথমটা এবং লাস্টেরটা নিয়ার আইআর এবং ফার আইআর এই দুইটা ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে, মনে রাখবা। তাহলে প্রথমটা এবং লাস্টেরটা এই দুইটা ইউজ করা হয় চিকিৎসা ক্ষেত্রে, আর মাঝখানেরটা মিডল আইআর এটা ইউজ করা হয় জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে। তোমরা যারা জৈব যৌগ অলরেডি পড়েছো তোমরা হয়তো জানো জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে ইউজ করা হয় মিডল আইআর। ওকে, তো জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে ইউজ করা হয় কোনটা? মিডল আইআর। চলে আসি আমরা এখানে আমরা একটু একটা জিনিস দেখবো, তোমরা হয়তো পড়েছো এনএমআর পরমাণু কারা? সহজ ভাষায় মনে রাখবা, এনএমআর পরমাণু বের করার সিস্টেম হচ্ছে, এনএমআর পরমাণু বের করার সিস্টেম হচ্ছে বিজোড় সংখ্যক প্রোটন থাকবে এই বা নিউট্রন যুক্ত, মানে প্রোটন দিয়ে তুমি বের করে ফেলতে পারবা। তাহলে বিজোড় সংখ্যক প্রোটন থাকলে এটা এনএমআর পরমাণু হিসেবে তুমি কাউন্ট করতে পারবে, এবং এগুলোই কিন্তু আমরা এমআরআই এর ক্ষেত্রে ইউজ করি। এই পরমাণুগুলোই কিন্তু এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এমআরআই এর ক্ষেত্রে ইউজ করা হয়, এনএমআর পরমাণু। সবাই একটু খেয়াল করো বিজোড় সংখ্যক প্রোটন যুক্ত কিরকম। এই যে দেখো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের এই যে 1, তার মানে একটা প্রোটন আছে। কার্বন 13, এর বেলা 13টা প্রোটন আছে। ফ্লোরিন 19টা আছে। ফসফরাস 31, এই যে 31, 19, 13, 1, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যক প্রোটন। এই বিজোড় সংখ্যক প্রোটন থাকলে আমরা একে এনএমআর পরমাণু বলবো। তাহলে বলো তো অক্সিজেন 8 এটা কি এনএমআর পরমাণু হবে? হবে না। ওকে, তাহলে এখানে এনএমআর পরমাণু এটা হওয়ার সুযোগ নাই, কারণ এটা জোর হয়ে গেছে। এভাবে তুমি ইজিলি বের করতে পারবা। তো মানুষের যখন এমআরআই করা হয়, মানুষের ক্ষেত্রে এই এমআরআই যে করা হয়, এখানে আমরা মানুষের শরীরে যে পানি আছে না, H2O এর মধ্যে H, এই হাইড্রোজেন কিন্তু একটা এনএমআর পরমাণু, তো এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনটাকে ইউজ করা হয়। ওকে ফাইন, চলে আসি আমরা, এটা যদি সবাই বুঝে থাকি আমরা চলে আসি পরেরটায়। আচ্ছা, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, এইটাতে খুবই ইম্পর্টেন্ট,
বিকিরণ অঞ্চল তো আমরা অলরেডি পড়েছি, তরঙ্গ দৈর্ঘ্য আমরা পড়েছি, খুবই ইম্পর্টেন্ট, আমরা সূত্র দিয়ে পড়েছি, এক ছন্দ দিয়ে পড়েছি, আমরা ব্যবহারগুলো পড়বো। 3 স্টার ইম্পর্টেন্ট, মাস্ট মাস্ট মাস্ট, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটু গতকালকে ব্যথা পেয়েছি, ব্যথা পাওয়ার পর থেকে আমার আসলে পুরো মাথা ধরে আছে, বুঝছো? এই পাশে একটু বাড়ি বাড়ি খেয়েছি আমি, পাশে এই জায়গায়, তো এই জন্য এরপর থেকে আমার পুরো ব্যথা শরীরের মধ্যে। ওকে, খেয়াল করে দেখো, প্রথমটা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ দিয়ে কিন্তু নর্মালি খুবই সিম্পল, যে রেডিও টিভি, রেডিও টেলিভিশন আমরা দেখতে পাই, এটা খুবই সিম্পল। রেডিও ওয়েভ দিয়ে আমরা রেডিও টেলিভিশন দেখি। এখন পরেরটা একটু ইম্পর্টেন্ট, পরেরটা আসবে, রেডিও টেলিভিশন আসবে না, কারণ লেখাই তো আছে রেডিও ওয়েভ। সেটা তুমি টিভি দেখবা বা তুমি রেডিও চালাবা, এটা সিম্পল। পরীক্ষা আসবে এইটা, যে এমআরআই যন্ত্রে কোনটা ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে এমআরআই এর ক্ষেত্রে আমরা ইউজ করি রেডিও ওয়েভ সিগন্যাল। ওকে, তো এমআরআই এর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? এমআরআই এর ক্ষেত্রে আমরা ইউজ করি রেডিও ওয়েভ সিগন্যাল, খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসি পরেরটা, মাইক্রোওয়েভ অঞ্চল। মাইক্রোওয়েভ অঞ্চল, সবাই খেয়াল করো, মাইক্রোওয়েভ অঞ্চল বোঝার চেষ্টা করতে হবে। ভাইয়া, এই মাইক্রোওয়েভটা কিন্তু যে শুধুমাত্র আমরা ওভেনে ব্যবহার করি, মাইক্রো ওভেনে, শুধু এটা না, এটা ছাড়াও আরো অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি। কিরকম? আমরা যে বাসায় বসে মোবাইল চালাচ্ছি, যে তোমরা মোবাইলে ক্লাস করতেছো বা আমি ক্লাস নিচ্ছি বা ওয়াইফাই ইউজ করতেছি, এই যে ওয়াইফাই, মোবাইল ফোন, এই যে যা আছে সব কিন্তু মাইক্রোওয়েভ। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে অনেকে ভুলে কিন্তু, অনেকে মোবাইল ফোন বা ওয়াইফাই আসলে অনেকে রেডিও ওয়েভ দেখায়, রেডিও ওয়েভ না। ওয়াইফাই এবং মোবাইল ফোন এগুলো আসলে কি? এগুলো কিন্তু আসলে মাইক্রোওয়েভ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এর পরেরটা খুবই ইম্পর্টেন্ট, আইআর বা অবলোহিত রশ্মি, খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, আইআর, তোমরা যে রিমোট কন্ট্রোল, আমরা রিমোট কন্ট্রোল দিয়ে আমরা কি গাড়ি চালাতাম, রিমোট কন্ট্রোল কার, অথবা তুমি টিভি যে রিমোট আছে, এই রিমোট তুমি যদি সামনে হাত রেখে এরপরে তুমি টাচ করো, মানে কয়েকবার চাপো, এবার কাজ করে না, কারণ এখান থেকে আইআর রশ্মি যায়। তাহলে খুবই ইম্পর্টেন্ট এই যে রিমোট কন্ট্রোল, টিভির রিমোট। খেয়াল করো দেখো, টিভি নিজে চলে, টেলিভিশন নিজে চলে কিন্তু রেডিও ওয়েভ দিয়ে, এই যে রেডিও উপরেরটা দিয়ে। কিন্তু টিভি রিমোট যদি বলে, রিমোটের ক্ষেত্রে হচ্ছে আইআর। আমরা কিন্তু আইআর ক্যামেরা ইউজ করি, এখন কিন্তু আইআর ক্যামেরা ইউজ করা হয়। চলে আসি আপনার দেখো, খুবই ইম্পর্টেন্ট, ফ্রিস্টার, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ আর ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি তোমরা হয়তো দেখেছো যে তোমার হিট দেয়, তাই না? শরীরের মধ্যে হিট দেয়, হিট দেয় বলতে এরকম এই আইআর রশ্মি দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ওই কোনো জায়গায় পেইন টেন থাকলে ওই ফিজিওথেরাপিতে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা আউটকাম আসে, ভালো হয়ে যায়। এই ফিজিওথেরাপিতে আইআর ইউজ করা হয়। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ ইউজ করা হয় আইআর। তাহলে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ এবং ফিজিওথেরাপি, এই দুই ক্ষেত্রে ইউজ করা হয় আইআর, এবং এই ফিজিওথেরাপি কিন্তু মেডিকেলে আসছিল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। চলে আসি এরপরটাই, দৃশ্যমান অঞ্চল তো খুবই ইজি। শালক সংশ্লেষণে আমরা আমাদের নর্মালি গাছপালা তো নর্মাল দৃশ্যমান আলোতে এসে খাবার তৈরি করে, এটা খুবই ইজি, দৃশ্যমান আলোতে খাবার তৈরি হয়। এবার আসে অতিবেগুনি, ভাই খুবই ইম্পর্টেন্ট, আমাদের বইয়ে আছে। জাল টাকা শনাক্তকরণে, জাল পাসপোর্ট, জাল যত কিছু আছে এগুলো শনাক্তকরণে ইউজ করা হয় ইউভি রে। ওকে, ইউভি রশ্মি ইউজ করা হয়, জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্ত করা হয়। চলে আসি এক্স রে। এক্স রে তো বলছি তোমাকে ভাই আগেই, যে তুমি ডাক্তারের কাছে গিয়েছো কোনো একটা হাতের হাড় ভাঙা বা কিছু একটা নিয়ে, ফুসফুসে কোনো একটা সমস্যা নিয়ে দেখবে একটা এক্স রে করতে দিয়েছে। তো চিকিৎসার ক্ষেত্রে ডেফিনেটলি দেয়ার ইজ এ হিউজ রোল। ওকে, এক্স রে আবার দুই ধরনের আছে, কোমল এক্স রে, কঠিন এক্স রে। আমরা চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমরা একটু কোমলটাই ব্যবহার করি, আর কারণ কঠিন এক্স রে যদি ওইভাবে ব্যবহার করা হয় ওটার অনেক বেশি পাওয়ার থাকে, তো ওইটা আসলে বডির জন্য অনেক বেশি হার্মফুল। ওকে, দুইটাই হার্মফুল, ওটা বেশি। চলে আসে গামা রশ্মি, খুবই 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 ইম্পর্টেন্ট ক্যান্সারের চিকিৎসায়, 3 স্টার ইম্পর্টেন্ট। ক্যান্সারের চিকিৎসায় আমরা ইউজ করি গামা রশ্মি, খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সারের চিকিৎসা ইউজ করি গামা রশ্মি। নেক্সট, এটা এত পাওয়ারফুল, গামা রশ্মি এত বেশি পাওয়ার যে খাদ্য শস্যের যে অণুবীজ থাকে ওগুলোকে ধ্বংস করতে, জীবাণুগুলোকে ধ্বংস করতেও আমরা ইউজ করি গামা রশ্মি। ওকে, তাহলে খাদ্য শস্যের মধ্যে যে জীবাণু আছে ওগুলোকে ধ্বংস করতে আমরা কোনটা ইউজ করি? গামা রশ্মি ইউজ করি। তাহলে খেয়াল করেছো, আমরা কিন্তু পুরো বক্সের সবগুলো ব্যবহার করে ফেলেছি। এই প্রত্যেকটা ব্যবহারই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা আমাকে একটু বলো তো দেখি, যাতে মনে আছে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগে কোনটা ইউজ করা হয়, এটা একটু বলবা। প্রথম প্রশ্ন, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগে আমরা কোনটা ব্যবহার করি, এটা প্রথমে বলবা, এটা এখনো আসে না, এটা চলে আসতে পারে। নেক্সট ভাইয়াকে বলবা যে খাদ্য শস্যে জীবাণু ধ্বংসে বা অণুবীজ ধ্বংসে আমরা কোন রশ্মি ব্যবহার করি। কারণ ক্যান্সারের চিকিৎসা তো পারবা তুমি, এটা গামা রশ্মি। তুমি আমাকে বলবা খাদ্য শস্যের জীবাণু ধ্বংস করতে আমরা কোনটা ইউজ করি। মনে রাখবা দুই ক্ষেত্রেই উত্তরটা হচ্ছে কি গামা রশ্মি। আর প্রথম যেটা প্রশ্ন করেছিলাম অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ, এটার উত্তর হচ্ছে আইআর। ওকে, তাহলে আশা করি তোমাদের এই বক্সটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আসলে ক্লিয়ার তো? ওকে, ফাইন।
চলে আসার পরে আমরা এখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, খুবই ইজি, তোমরা ফিজিক্সে পড়েছো, কেমিস্ট্রিতে বেশ, কেমিস্ট্রির জন্য আসলে এটা আমরা খুব বেশি কেমিস্ট্রিতেই পড়ি আমরা এটা, তো খুবই ইজি। ইকুয়ালস টু এইচ মিউ, তোমাদের এটা এখান থেকে আমাদের প্রশ্ন মেডিকেলে হয় না, সূত্র খালি জানতে হয়, ইকুয়ালস টু এইচ মিউ। এবং এখানে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, আমাদের কিন্তু দেখো মেডিকেলের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু একটু আলাদা, এখানে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, এখানে প্ল্যাঙ্কের ধ্রুবকের একক, এগুলো পরীক্ষা আসতে পারে। তো খেয়াল করে দেখো, ইকুয়ালস টু এইচ মিউ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। সবাই খেয়াল রাখবে, এটা জুল সেকেন্ড, খেয়াল রাখবে, এটা জুল পার সেকেন্ড না, অনেকে ভুলে জুল পার সেকেন্ড দাগায় ফেলে না। তো প্ল্যাঙ্কের ধ্রুবক কিন্তু 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ওকে ওকে, আচ্ছা ফাইন, তাহলে চলো হয়ে গেল। এই সমীকরণকে আমরা প্ল্যাঙ্কের সমীকরণ বলি, ইকুয়ালস টু এইচ মিউ। আচ্ছা, একটা ফোটনের শক্তিকে, খুবই ইম্পর্টেন্ট, একটা ফোটনের শক্তি আমরা বলি এক কোয়ান্টা, আর এক মোল ফোটন, এক মোল, আমরা সবকিছু কিন্তু মোল হিসেব করি, এক মোল মানে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? 6 পয়েন্ট মনে আছে, 0.223 ইন্টু 10⁻23 মনে আছে, অ্যাভোগাড্রো সংখ্যা, ভেরি গুড। তাহলে এক মোল ফোটনের শক্তিকে বলা হয় এক আইনস্টাইন, এক মোল ফোটনের শক্তিকে বলা হয় এক আইনস্টাইন। আশা করি চলে পারবা, এক আইনস্টাইন সমান হচ্ছে 6.02, ওই যে অ্যাভোগাড্রো সংখ্যাটা আর কি, এত কোয়ান্টা, এই দুটাই কিন্তু ইম্পর্টেন্ট। এক কোয়ান্টা মানে কি, এক আইনস্টাইন মানে কি, দুইটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ওকে, ইনশাল্লাহ চলে আসি সামনের দিকে। দেখো, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এগুলো বেশ সবগুলো পড়ে ফেলেছি। চলে আসি এখানে একটা জিনিস দেখবো, পারমাণবিক বর্ণালী। বর্ণালী মাপার যন্ত্রটাকে আমরা বলি স্পেকট্রোমিটার। ওকে ফাইন, এটা খুবই ইজি, মাপার যন্ত্রের নাম তো মুখস্থ করা, স্পেকট্রোমিটার। আর যেই ফটোগ্রাফটা আমরা বর্ণালীতে ইউজ করি, বর্ণালীর ফটোগ্রাফ, তাকে বলা হয় স্পেকট্রোগ্রাফ, তাকে বলা হয় স্পেকট্রোগ্রাফ। তাহলে বর্ণালীর ফটোগ্রাফটাকে আমরা বলি স্পেকট্রোগ্রাফ। ওকে, আচ্ছা এবার খেয়াল করবো, পারমাণবিক বর্ণালী আর আণবিক বর্ণালী একটু পার্থক্য আছে। পারমাণবিক বর্ণালী, দেখো পরমাণু কি সিঙ্গেল না, পারমাণবিক বর্ণালীর বেলায় আমরা একটা একটা করে রেখা পাই, সিঙ্গেল রেখা পাই, এই জন্য পারমাণবিক বর্ণালীকে রেখা বর্ণালী বলা হয়। কিন্তু আণবিক বর্ণালী, আণবিক মানে কি অণু, অণুর মানে কি ভিতরে অনেকগুলো পরমাণু থাকতে পারে, তাই না? তো এই জন্য আণবিক বর্ণালী কিন্তু একটা রেখা হবে না, অনেকগুলো একসাথে, এটাই হচ্ছে এখানকার মেইন জায়গাটা। খেয়াল করে দেখো, এই যৌথ লাইন, আণবিক বর্ণালী মানে কি অণুর মধ্যে মনে রাখবা অনেকগুলো পরমাণু আছে, প্রত্যেকটার জন্য যে তুমি একটা একটা করে পাও, অনেকগুলো লাইন পাবা, তো যৌথ লাইন পাবা। যদি রেখার মতো একক লাইন পাও, একক রেখা পাও, একটা সিঙ্গেল রেখা বা একক টাইপের রেখা, রেখা এরকম পেলে বুঝবা এটা হচ্ছে পারমাণবিক বর্ণালী। আর যদি অনেকগুলো লাইন, যৌথ লাইন থাকে, তাহলে উত্তর হবে আণবিক বর্ণালী। কেন? কারণ এভাবে মনে রাখবা যে অণুর ক্ষেত্রে অনেকগুলো পরমাণু আছে, সেই হিসেবে এই আণবিক বর্ণালী হওয়াটাই বেশি যুক্তি সম্পন্ন। ওকে, এই শিক্ষা পরীক্ষা আলহামদুলিল্লাহ আমরা পড়ে ফেলছি। খেয়াল করে দেখো, একটা হচ্ছে আলোক রশ্মি যখন সবকিছু একদম সব বের হয়ে যাবে, অবশ্যই উজ্জ্বল হবে। যখন সব আলোক রশ্মি কেউ শোষণ করে ফেলবে, হ্যাঁ ব্ল্যাক হোলের মতো সব শোষণ করে ফেলবে, কিছু কোনো আলোক রশ্মি নাই, সব শোষণ হয়ে গেছে, তখন তুমি সেখানে কালো কালার পাবা। কি কালার পাবা? কালো কালার। তাহলে খেয়াল করে দেখো, আলো শোষণ বর্ণালী মূলত কেমন হয়? কালো বর্ণের হয়। তাহলে আলোর শোষণ বর্ণালীটা কেমন হয়? আলো শোষণ বর্ণালী মূলত কালো কালার হয়, শোষণ করে ফেলার পরে কিছু নাই। ওকে, শোষণ করে ফেলার পরে কিছু নাই, আলো শোষণ বর্ণালী কেমন হবে? কালো কালার হবে। খুবই ইজি। এখানে এগুলা প্রি মেডিকেলের জন্য আমরা বলি, ঠিক আছে ইনশাল্লাহ পড়ো, বাট এটা খুব বেশি আসলে মুখস্থ রাখাটা কঠিন। তোমরা যদি এখন পড়তে পারো ভালো, নাহলে পরে হাইড্রোজেনের কয়েকটা কালার, কোন মানে কয়টা কোন রেখা বর্ণ কি কি ধরনের কালার পাওয়া যায়, এত ডিপের প্রশ্ন আসলে হয় না। তবে একটা জিনিস মাস্ট পড়তে হবে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এটা একটা তুমি অবশ্যই পড়ে ফেলবা। এক্ষেত্রে তুমি দেখো দুইটা হলুদ বর্ণালী পাওয়া যায়, সোডিয়াম ক্লোরাইড এটা খুবই ইজি, এই জন্য সোডিয়াম ক্লোরাইডটা পড়বা। বা যেগুলো একাধিক আছে, একাধিকগুলো আমি আসলে পড়ার পক্ষে না। সোডিয়াম ক্লোরাইডের এই দুইটা ভ্যালু আমি পড়ার পক্ষে, কারণ সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম এই দুইটা ইটসেলফ ভেরি ইম্পর্টেন্ট টপিক, মানে দুইটা নিজেরাই খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম ক্লোরাইড ইম্পর্টেন্ট, সোডিয়ামও ইম্পর্টেন্ট। ওকে, এগুলো থেকে মেডিকেলের স্যাররা প্রশ্ন দিতে পছন্দ করে, এই জন্য সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পড়বা। কালার তো পড়লেই, সোডিয়ামের বললেই তো হলুদের কথাই আসে, সোডিয়াম বললে তো একটাই মাথায় আসে হলুদ কালার, এটা আর ডাউট নাই। সোডিয়াম টেনসিল দেখলা, আর হচ্ছে এখানে যেটা তরঙ্গ দৈর্ঘ্য দেখলা, দুইটা কাছাকাছি, একটা 589, একটা 590, 589.6, 589.6, মানে মোটামুটি দুইটাই কাছাকাছি। এই জন্য সোডিয়ামের ভ্যালুটা আমি খালি পড়তে বলি, বাকিগুলো আমি পড়তে বারণ করি। এই যে দেখো এখানে আবার অনেকগুলো আছে, দরকার নেই। আচ্ছা, রিডবার্গ ধ্রুবকের মান সবাই মোটামুটি ছোটবেলায় পড়েছ, 10, 9, 6, 7, 8, খুবই ইজি, পার সেন্টিমিটার। আমরা রিডবার্গ ধ্রুবকের মান পড়ি একদম ফিক্সড, সবাই জানো, 10, 9, 6, 7, 8 পার সেন্টিমিটার। এটা কিন্তু বিভিন্ন এককে একটু একটু মান হালকা সামান্য পার্থক্য, হয়তো আমরা একটু বিভিন্ন এককে কনভার্ট করলে একটু বুঝতে পারি। আচ্ছা চলে আসি
এগুলো না, এই যে এখানে সবাই খেয়াল করে দেখো, আমরা বিভিন্ন সিরিজ, তোমরা সিরিজগুলো তোমরা হয়তো বা এটা একাডেমিক লাইফে পড়ে থাকো। দেখো, মনে রাখবা ইলেকট্রন যদি উপরের যে কোনো শক্তিস্তর থেকে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, মানে যে কোনো শক্তিস্তর, উপরের যে কোনো শক্তিস্তর থেকে যদি 1 নাম্বার শক্তিস্তরে ফিরে আসে, 1 নাম্বারে আসতেছে, তাকে আমরা বলি লাইম্যান সিরিজ। কি বলি? লাইম্যান সিরিজ। উপরের যে কোনো শক্তিস্তর থেকে যদি 2 নাম্বারে ফিরে আসে, তাকে আমরা বলি বামার সিরিজ। উপরের যে কোনো শক্তিস্তর থেকে যদি 3 নাম্বারে ফিরে আসে, তাকে আমরা বলি প্যাস্টেন সিরিজ। তাহলে খেয়াল করো, ইলেকট্রন কোথায় আসে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সে কোথায় ফিরে আসতেছে। আলটিমেটলি সে কোথায় আসতেছে, কোত্থেকে আসতেছে সেটা পরের কথা, বাট সে যেখানে আসবে, সে কি একে আসবে, নাকি 2 নাম্বার লেয়ারে, উপর থেকে 2 নাম্বার লেয়ারে আসবে, নাকি উপর থেকে 3 নাম্বার লেয়ারে আসবে, এই যে সে কত নাম্বার লেয়ারে আসতেছে, কত নাম্বার স্তরে আসতেছে, এটাই হচ্ছে আসলে সিরিজের ডিফাইন করবে। তাহলে খেয়াল করে দেখো, যদি সে 1 নাম্বার স্তরে চলে আসে উপরে যে কোনো লেয়ার থেকে, তাকে আমরা বলবো লাইম্যান, 2 নম্বরে প্যাস্টেন, 3 নম্বরে ব্র্যাকেট, 2 নম্বরে বামার, 3 নম্বরে প্যাস্টেন, 4 নম্বরে ব্র্যাকেট, 5 নম্বরে ফুন, 6 নম্বরে হামফ্রিস। সো এটা সিরিয়ালি মনে রাখতে হয়, একদম ইজি। 1 নম্বরে আসলে লাইম্যান, 2 নম্বরে বামার, 3 নম্বরে প্যাস্টেন, 4 নম্বরে ব্র্যাকেট, 5 নম্বরে ফুন, 6 নম্বরে হ্যামফ্রিস। ওকে, এখন খেয়াল করে দেখো, প্রথমটা ইউভি রশ্মি। আমরা জানি আমাদের ওই রশ্মির সিরিয়ালে কিন্তু ইউভি রশ্মি আগে ছিল, মনে আছে? মাগুরার অতি সুন্দর দৃশ্য আব্বুর মন রাঙায়। অতি মানে অতি বেগুনি, ইউভি, এরপরে গিয়ে দৃশ্যমান, এরপরে গিয়ে অবলোহিত। ঠিক সেম এখানে প্রথমটা হচ্ছে ইউভি বা অতি বেগুনি, পরেরটা দৃশ্যমান, বাকি সব হচ্ছে অবলোহিত, বাকি সব সেম অবলোহিত। পরীক্ষা আসে দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায় কোনটা, উত্তর হচ্ছে বামার সিরিজ। তাহলে একমাত্র দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায় কোনটা, বামার সিরিজ। বামার সিরিজের আগেরটা হচ্ছে ইউভি, বাকি সব হচ্ছে অবলোহিত, বাকি সব হচ্ছে অবলোহিত। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে প্রথমটা হচ্ছে আমরা দৃশ্যমান বলেছি, দৃশ্যমান আগে হচ্ছে ইউভি, বাকি সবগুলো হচ্ছে অবলোহিত রশ্মি। ইনশাল্লাহ আশা করি সবাই পারবো। চলে আসি এরপরে। এরপরে দেখো, এখানে আর তেমন কিছু পড়ার নাই। এই যে ভাইয়া বলছি সোডিয়াম একটা পড়বা, সোডিয়াম একটা পড়বা, বাকিটা তেমন আসলে দাগানো আছে, যদিও মেডিকেল একবার আসছিল। এখন ধরো ওইটা আসলে পরীক্ষা হলে ওই সময় মনে রাখা টাফ, তো এটা আমি এখন তোমাদের এখন মুখস্থ করার পক্ষে না, আমি এটা পার্সোনালি। তারপর তোমরা যদি চাও এই কালারগুলো মুখস্থ করে রাখতে পারো, যে কার কোনটা কালার আছে, হ্যাঁ, কোন কোন কালার পাওয়া যায়, তোমাদের উপর এটা। আচ্ছা, চলে আসি। আমরা এগুলো সব পড়া শেষ, আলহামদুলিল্লাহ এগুলো সব পড়া হয়ে গেছে। কোন লেয়ারে আসে, কি ধরনের রশ্মি, আমরা এগুলো পড়ে ফেলছি, এগুলো লাগবে না আপনার। এটা চলে আসি এখানে। অলরেডি অনেকবার বলছি, জালটাকে শনাক্তকরণে আমরা ইউজ করি ইউভি রশ্মি। কি ইউজ করি? ইউভি রশ্মি। জালটাকে শনাক্তকরণে কোনটা ব্যবহার করি? ইউভি রশ্মি ব্যবহার করি। খুব ইজি, জালটাকে শনাক্তকরণে ব্যবহার করি ইউভি রশ্মি। এবার একটু দেখো। আচ্ছা, এখানে দেখো, আমরা ইউভি রশ্মি তো অনেক বড় রেঞ্জ, 10 থেকে 380। তোমাদের ওই সিরিয়ালটার মধ্যে দেখো লেখা আছে মাগুরার অতি সুন্দর দৃশ্য, এক্স রে ছিল 10 পর্যন্ত, এরপর 10 থেকে 380, অনেক বড় হচ্ছে ইউভি রশ্মি রেঞ্জটা। তো পুরোটা কি তোমার এই জাল টাকা শনাক্তকরণে ব্যবহার হয়? না, জাল টাকা শনাক্তকরণে ব্যবহার হয় 230 থেকে বাকিটা, এই যে 375, 230 থেকে 375, মানে 380 কাছাকাছি অনেকটা। তো 230 থেকে 375 এই রেঞ্জটা ইউজ করা হয় জাল টাকা শনাক্তকরণে। জাল টাকা শনাক্তকরণে আমরা ইউজ করি 230 থেকে 375 এই রেঞ্জ। ওকে, খুবই ইম্পর্টেন্ট। জাল টাকা শনাক্তকরণে আমরা ব্যবহার করি 230 থেকে 375 এই রেঞ্জটা। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমরা এখানে এই যে কোন ধরনের পদার্থ ইউজ করি, অপটিক্যাল সেন্সর ফসফর, এই যে ফসফর নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করি। পরীক্ষা আসে জালটাকে শনাক্ত করে আমরা নিচের কোনটি ব্যবহার করি, বা জালটাকে শনাক্তকরণে নিচের কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে ফসফর। তো জালটাকে শনাক্তকরণে আমরা কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করি, উত্তর হচ্ছে ফসফর। ওকে, জালটাকে শনাক্তকরণে, ভাইকে বলো জালটাকে শনাক্তকরণে আমরা কোন ধরনের পদার্থ ইউজ করি, ফসফর। এবার খেয়াল করে দেখো, এখানে এখানে তুমি অ্যাকচুয়ালি পাবা প্রতিপ্রভা বা ফ্লোরেসেন্স। মনে রাখবা, এখানে কিন্তু তুমি অনুপ্রভা পাবা না, অনুপ্রভা না, তুমি পাবা কি, প্রতিপ্রভা। এখানে তুমি কিন্তু অনুপ্রভা না, তুমি পাবা প্রতিপ্রভা। এটা একটু খেয়াল রাখো, তাহলে এটা ভুল হয় অনেক সময়। হ্যাঁ, তাহলে খেয়াল রাখবা, তুমি জালটাকে শনাক্তকরণে তুমি মূলত পাবা কোনটা, তুমি পাবা প্রতিপ্রভা। তুমি কোনটা পাবা বন্ধু? তুমি পাবা প্রতিপ্রভা। বলো।
ওকে, তো জালটাকে শনাক্তকরণে তুমি মূলত কোনটা পাবা? তুমি মূলত পাবা প্রতিপ্রভা। ঠিক আছে, এটা নিয়ে আশা করি ভুল করার সুযোগ নাই। তুমি মূলত পাবা প্রতিপ্রভা। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এবার চলে আসি। এরপরে দেখো এখানে অনেকগুলো কালার দেয়া আছে। এই কালারের বেলায় খেয়াল করো, দুইটা কালার তুমি মনে রাখবা। দেখো এটা হচ্ছে EU3+, এক লাল বর্ণ, একটা লেখা আছে এই যে এরকম অনেক কালার লেখা আছে। এত কিছু তো মনে রাখাটা পরীক্ষা টাফ, তুমি মনে রাখবে এভাবে। দেখো ইউ দিয়ে আমরা আসলে ই আসলে আমাদের মনে পড়ে এরিথ্রোসাইটের কথা। লিখলে আমাদের মনে পড়ে এরিথ্রোসাইটের কথা, অর্থাৎ লোহিত রক্তকণিকার কথা। আমরা বায়োলজির মানুষ তো, তো লিখলে আমাদের কাছে সবসময় ওই যে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকার কথা মনে পড়ে। তাহলে দিয়ে ওই লাল, এরিথ্রো মানে লাল, এরিথ্রো মানে লাল, এই লাল বর্ণ শেষ। বায়োলজি মানুষের ক্ষেত্রে মনে হয় তুমিও আজকে থেকে বায়োলজি মানুষ হিসেবে এটা মনে রাখলা। তাহলে খেয়াল করো ছোট যে কালারটা আছে, ছোটটা হচ্ছে লাল কালার। এবার দেখো এরপরটা কিভাবে মনে রাখবো, দেখো একটু অদ্ভুত, খুবই অদ্ভুত ভাবে মনে রাখি। সেম জি আলু সবুজ, বাম জি আলু নীল। খুবই অবাক করা, সেম জি আলু সবুজ, বাম জি আলু নীল। ওকে, কি বলেছি? সেম জি আলু সবুজ, বাম জি আলু নীল। ইজি, বাম জি আলু নীল, সেম জি আলু সবুজ। ওকে, সেম জি আলু সবুজ, বাম জি আলু নীল। আশা করি সেটা পারবো। তাহলে সেম জি আলু সবুজ, বাম জি আলু নীল। ওকে, এই দুইটা এভাবে মনে রাখলে অনেকে বলতে পারো ভাই আমার তো এমনি মনে থাকে। আসলে কি, পরীক্ষার মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে অনেক বড় একটা সিলেবাস, সকল চ্যাপ্টারে অনেক অনেক ইনফরমেশন। তো সকল ইনফরমেশন যখন তুমি মাথায় নিবে, নেয়ার পরে তোমার কাছে একটা টাইম মনে হবে যে কোনটার কি কালার, এগুলো মনে থাকবে না। বরং তো পরীক্ষা দেবে এটা মনে আছে স্যাম জি আলু সবুজ, কিভাবে মনে আছে? মুখস্থ থাকবে না। যখন তুমি অপশন দেখবা, অপশন এরকম আছে স্যাম জি আলু, তুমি মনে রাখবে যে স্যাম জি সে দিয়ে বলছো, শত সবুজ, এরকম তুমি এরকম মিলিয়ে ফেলছো। তখন দেখবে এগুলো মাথার মধ্যে বেশি কাজ করে। অপশনগুলো দেখার পরে এই অপশনগুলো মিলানোটা এটা বেশি কাজ করে। এবং আলটিমেটলি তুমি যতটুকুই পড়াশোনা পারো, যত কম পারো বেশি পারো, যা ইচ্ছা তা পারো, কিন্তু তুমি যদি পরীক্ষার অপশন মিলিয়ে টিলিয়ে আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো দিয়ে আসতে পারো, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু পড়ার তো ঠিক আছে, কিন্তু পড়াটাকে হইতে হবে কৌশলী। এখানে স্টুডেন্টকে অনেক বেশি কৌশলী হইতে হবে, অনেক বেশি টেকনিক্যাল। সে যদি ইনশাল্লাহ টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করে, সে যদি এমসিকিউ দাগানোর ক্ষেত্রে কৌশলী হয়, ইনশাল্লাহ সে অনেক ভালো করতে পারবে। তো এই কৌশলী তো চাইলেও হইতে পারে না, এটা আসলে প্র্যাকটিস করে করে, এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস হয়। যত এক্সাম দিবা তত প্র্যাকটিস হবে, তত বেশি তুমি কৌশলী হবে। এটা নিয়ম। একটু চিন্তামূলক ভাবে এক্সাম দিতে হবে, পারি না বাদ দিয়ে রেখে চলে আসলাম সবগুলো, এরকম না। একটু প্র্যাকটিস করলে আস্তে 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 গিয়ে ওইটা বিল্ড আপ হয়। ঠিক আছে, আচ্ছা চলে আসি এরপরে। এগুলো বলছি, ফসফর বলছি, এগুলো লাগবে না। আচ্ছা, এখানে তেমন লাগে না, তাই অনলাইন চ্যানেল দেখতে পারো। আমরা এখানে একটু খেয়াল করবো, খুবই ইম্পর্টেন্ট ভাই। দেখো ফ্লোরেসেন্ট যে লাইট বাল্ব, এনার্জি সেভিং যে ফ্লোরেসেন্ট লাইট বাল্ব আমরা ইউজ করি, ফ্লোরেসেন্ট যে লাইট বাল্বগুলো আমরা ইউজ করি, এখানে কিন্তু আর্গন গ্যাস ইউজ করা হয়। পরীক্ষায় আসে যে ফ্লোরেসেন্ট লাইট বাল্বে, মেডিকেল আসছিল এর আগে, ফ্লোরেসেন্ট লাইট বাল্বে কোন নিষ্ক্রিয় গ্যাসটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে আর্গন। কোনটি ব্যবহার করি? আর্গন। ফ্লোরেসেন্ট লাইট বাল্বে কোন নিষ্ক্রিয় গ্যাসটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে আর্গন। এবং খেয়াল করে দেখো, এই যে অল্প মার্কারি বাষ্প সহ, খুব ইম্পর্টেন্ট, মার্কারি বাষ্প সহ আর্গন গ্যাস ইউজ করা হয়। এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করি, এবং সেটা কিন্তু একটা হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই, হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করবে, এই জন্য তো আমরা ইউজ করতাম না। আচ্ছা যাক, এখানে সবাই এতটুকু পড়লে হবে না, মাঝখানে গিয়ে একটু খুবই ইম্পর্টেন্ট কয়েকটা লাইন আছে। দেখো, সাধারণ টাংস্টেন ফিলামেন্ট ইনক্যান্ডেসেন্ট বাল্বে মাত্র 5% বিদ্যুৎ শক্তি আলোতে কনভার্ট হয়। তো সাধারণ যে টাংস্টেন ফিলামেন্টের যে বাল্বগুলো আছে, এরা মাত্র 5%কে কনভার্ট করতে পারে। আর আধুনিক দেখো, এই যে ফ্লোরেসেন্ট লাইট বাল্ব যেটা পড়তেছি, ওর পাওয়ার বেশি কনভার্সনের, ও 20% কনভার্ট করতে পারে, 20%। এই যে ও 20% পরিমাণ কনভার্ট করতে পারে, 20% বিদ্যুৎ শক্তিকে আলোতে কনভার্ট করতে পারে। ওর পাওয়ার কিন্তু বেশি। তাহলে খেয়াল করছো, 5% এখানে আলোতে পরিণত হয়, আর ওখানে ফ্লোরেসেন্ট লাইট বাল্বে 20%। তাহলে ফ্লোরেসেন্ট লাইট বাল্বে কত পার্সেন্ট? 20%। এখানে 5%, ওখানে 20%। খেয়াল রাখবো আমরা। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা খেয়াল করবো, কি বলেছি ভাই বলতো, ফ্লোরেসেন্ট লাইট বাল্বে কত পার্সেন্ট কনভার্সন হয়? 5% নাকি 20%? উত্তর হচ্ছে ফ্লোরেসেন্ট লাইট বাল্বে কনভার্সন হয় 20%। 20%। আর সাধারণ যে টাংস্টেন ফিলামেন্ট, সেক্ষেত্রে কনভার্সন হয় মাত্র 5%।
সাধারণ টাংস্টেন ফিলামেন্টের ক্ষেত্রে কনভার্সন হয় মাত্র 5%, আর ইউভি ফ্লোরেসেন্টের ক্ষেত্রে কনভার্সন হয় 20%। আচ্ছা, তো আমরা এখানে আইআর রশ্মি অলরেডি ভাইয়া বলছি যে আমরা মিডল আইআরটা ব্যবহার করি কোথায়? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। আমরা মিডল আইআর কোথায় ইউজ করি? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। সবাই খেয়াল করে দেখো। আচ্ছা, মনে রাখবা আমরা এই যে ভাইয়া তোমাকে একটু বলছিলাম যে আইআর রশ্মিগুলোর মধ্যে নিয়ার আইআর এবং ফার আইআর, এই দুইটা আমরা ইউজ করি চিকিৎসা ক্ষেত্রে। এখন চিকিৎসা ক্ষেত্রে দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইউজ হয়? উত্তর হচ্ছে দুইটার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় ফার আইআর, কারণ এটা রোগ আরোগ্য করার ক্ষমতাও বেশি, সবকিছু বেশি বেশি। আর নিয়ার আইআরটা মনে রাখবা শিশু এবং মস্তিষ্ক, এই দুইটা কথা বললে হবে নিয়ার আইআর। চলো আমরা একটু দেখি। এই যে ফার আইআর রশ্মি, এর হচ্ছে অধিক আরোগ্য করার ক্ষমতা। এরা ত্বকে তাপীয় অনুভূতি জাগায়, যেটা নিয়ার আইআর করতে পারে না। সো এই জন্য ফার আইআর রশ্মিটা চিকিৎসা ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ওকে, সো চিকিৎসা ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় কোনটা? ফার আইআর রশ্মি। নিয়ার আইআর এর তুলনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? ফার আইআর, দূরবর্তী আইআর। খেয়াল করে দেখো, মানুষের বডি থেকেও কিন্তু এক ধরনের আইআর রশ্মি বের হয়, এটাকে আমরা বলি বডি আইআর। এই যে বডি আইআর, মানুষের বডি থেকে এক ধরনের আইআর রশ্মি বের হয়, এটা আমরা এটাকে বলি বডি আইআর। এটা অ্যাকচুয়ালি মিডল আইআর এর মধ্যে পড়ে, 8 থেকে 12 মাইক্রোমিটার। খেয়াল করে দেখো, 8 থেকে 12 মাইক্রোমিটার। আমরা জানি মিডল আইআরটা কত? 2.5 থেকে 25, তাহলে এর মাঝেই পড়ছে। 8 থেকে 12 মাইক্রোমিটার, এটা হচ্ছে মিডল আইআর। এবং এইটা আমাদের বডি থেকে যে আইআরটা বের হয় সেটা। সো আমাদের বডির যে আইআর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বডি আইআরটা হচ্ছে মিডল আইআর এর মধ্যে পড়বে। ওকে, তাহলে আমাদের বডি থেকে যে আইআর রশ্মি বের হয় এটা হচ্ছে 8 থেকে 12 মাইক্রোমিটার, খুবই ইম্পর্টেন্ট। চলে আসি এরপরে দেখো, এই যে নিয়ার আইআর রশ্মি ভাইয়া বলছিলাম, দাগ দাও। এই যে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন, মস্তিষ্কের মূল্যে মোটামুটি বুঝে যাবা। উত্তর হচ্ছে নিয়ার আইআর রশ্মি। হ্যাঁ, এই যে মাথার খুলি, এই যে ডট পদ্ধতি ব্যবহার করে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা হয়। দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট। মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করার জন্য আমরা কোন প্রক্রিয়া ব্যবহার করি? উত্তর হচ্ছে ডট প্রক্রিয়া। মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করার জন্য আমরা কোন প্রক্রিয়া ব্যবহার করি? ডট প্রক্রিয়া। ডট মানে কি? ডটের পূর্ণরূপ হচ্ছে ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি। ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি। তাহলে ডট পদ্ধতি, ডটের পূর্ণরূপ কি? ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি। খুবই ইজি, কিন্তু কঠিন কিছু না। ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি। তাহলে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করার জন্য কোনটা ব্যবহার করি? ডট পদ্ধতি। মাথার খুলির কার্যপদ্ধতি ব্যবহার করার কার্যপদ্ধতি বের করার জন্য, কার্যপদ্ধতি নির্ণয় করার জন্য আমরা কোনটা ইউজ করি? ডট পদ্ধতি। ডট মানে কি? ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি। খেয়াল করে দেখো, সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে, মস্তিষ্ক বলছি ভাই, একবার বলছি শিশু এবং মস্তিষ্ক। শিশু এবং মস্তিষ্ক বললে উত্তর হবে খুবই সিম্পল, খুবই ইজি, নিয়ার আইআর। হ্যাঁ, আর ফার আইআর তো বাকি সব ক্ষেত্রে আর কিছু বলার দরকার নাই। ব্যথা বেদনা, উপশম, স্নায়ু গঠন সব জায়গায় ফার আইআর রশ্মি। এটা ত্বক ভেদ করে প্রায় 4 সেন্টিমিটার পরিমাণ গভীরে যেতে পারে ফার আইআর রশ্মিটা। এই পরিমাণটা পরীক্ষা আসে যে ফার আইআর রশ্মি কতটুকু গভীরে যেতে পারে? 4 সেন্টিমিটার। সবাই খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ফার আইআর। এই যে দেহকোষ, মাংসপেশি স্বাভাবিক হয়, এরপরে ধরো জয়েন্টের সচলতা বাড়ে, স্নায়ুবিন্যাস স্বাভাবিক হয়। জনপ্রিয় ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার মানে হুট করে মনে করো ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে গেছে, ঘাড় নাড়াতে পারতেছে না কেউ, একদম ফ্রিজ, যে বলে না ফ্রোজেন মানে বরফের মতো এরকম ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে, শক্ত হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারতেছে না। এক্ষেত্রে ইউজ করা হয় কোনটা? ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপি হচ্ছে বেসিক্যালি এখানে ইউজ করা হয় ফার আইআর। কোন ধরনের ফিজিওথেরাপি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফার আইআর। তোমাকে কিন্তু আমি একটু আগে বক্সে পড়ে আসছিলাম, ফিজিওথেরাপিতে আমরা ইউজ করি আইআর। এখন পড়াচ্ছি আরো ভিতরে যে ফিজিওথেরাপিতে আমরা নর্মালি কোন আইআর ইউজ করি? ফার আইআর। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোন আইআরটা ইউজ করবো? ফার আইআর। হ্যাঁ, তো এটা দুটো পদ্ধতি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লো ইমিশন পদ্ধতিটা ব্যবহার করি। এতক্ষণ ধরে যা বলছি সব হচ্ছে লো ইমিশন। লেজার পদ্ধতি আমরা একটু কম ইউজ করি আর কি। হ্যাঁ, লেজার পূর্ণরূপটা একটু দেখে রাখবো সবাই। লেজারের পূর্ণরূপ দেখো, লেখা আছে লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। পূর্ণরূপটা পড়তে হয় আর কি, মাঝে মধ্যে পূর্ণরূপ দেয়, খুব রেয়ার, মানে আমাদের দেয়, দিয়ে দিলে পরে আফসোস হবে আর কি জন্য। লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, এই হচ্ছে লেজার পদ্ধতি। এই হচ্ছে লেজার পদ্ধতি। ওকে, ওকে, ইনশাল্লাহ ফাইন।
চলে আসি ভাইয়া এবার সামনের দিকে। দেখো এমআরআই তো অলরেডি ভাইয়া বলছিলাম, এমআরআই করার ক্ষেত্রে আমরা মূলত ইউজ করি এনএমআর পরমাণু। এই যে এনএমআর, এমআরআই করার ক্ষেত্রে আমরা কোন ধরনের পরমাণু ব্যবহার করি? উত্তর হচ্ছে এমআরআই করার ক্ষেত্রে আমরা ইউজ করি এনএমআর পরমাণু। এবং এটাও তোমাকে ভাইয়া বলছি যে এক্ষেত্রে মানুষের বডিতে এমআরআই করার ক্ষেত্রে আমরা মূলত এনএমআর পরমাণু হিসেবে বেসিক্যালি আমরা হাইড্রোজেনটাকে ব্যবহার করি। কোনটা ব্যবহার করি? হাইড্রোজেন। তো মানুষের ক্ষেত্রে এমআরআই করার ক্ষেত্রে আমরা এনএমআর পরমাণু হিসেবে পানির যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা বেসিক্যালি এখানে ইউজ হয়, কারণ হাইড্রোজেন একটা এনএমআর পরমাণু। ওকে, হাইড্রোজেন একটা এনএমআর পরমাণু। চলো ওকে, চলে আসি। দেখো এমআরআই ডিজিটাল ছবি কম্পিউটার সংরক্ষণ পড়া লাগবে না, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। মস্তিষ্কের টিউমারের কথা যদি বলে, মস্তিষ্কের টিউমার 100% ইম্পর্টেন্ট। মস্তিষ্কের টিউমার বা কোমল টিস্যুতে লিগামেন্ট দাগ দাও, এই যে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এগুলা আইডেন্টিফিকেশন বা মেরুমজ্জার টিউমারের আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ। মনে রাখবে এমআরআই কিন্তু কোনো চিকিৎসা পদ্ধতি না, এটা হচ্ছে রোগ বের করা, রোগ নির্ণয়ের পদ্ধতি। এমআরআই এর মাধ্যমে আমরা কিন্তু শনাক্তকরণ করি। কি করি? আমরা শনাক্তকরণ করি। আমরা মস্তিষ্কের টিউমার বা মনে করো মেরুমজ্জায় টিউমার অথবা লিগামেন্ট ছিঁড়ে গেছে কিনা, এগুলো আমরা শনাক্তকরণ করি এমআরআই এর মাধ্যমে। এবং এই ব্যবহারটাতে পরীক্ষার জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট, ডেন্টালের 19-20 সেশনে আসছিল, তোমাদের সময় ইনশাল্লাহ চলে আসতে পারে। ওকে, ইনশাল্লাহ 12 তারিখে পরীক্ষা দেখো, এখান থেকে চলে আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। মস্তিষ্কের টিউমার, মেরুমজ্জায় টিউমার, এই যে হাঁটুর জয়েন্টে থাকা 4টা লিগামেন্ট, 4 লিগামেন্টস, 4টা লিগামেন্টে যে কোনো একটা ছিঁড়ে যাওয়া, এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, শনাক্তকরণে ইউজ করা হয় এমআরআই। ঠিক আছে, শনাক্তকরণ খেয়াল রাখবা, এটা কিন্তু শনাক্তকরণ, এটা কিন্তু চিকিৎসা পদ্ধতি নয়, শনাক্তকরণ করা হয়। এই যে তোমাকে বলছি মানুষের ক্ষেত্রে আমরা এই হাইড্রোজেনটাকে এমআরআই করার ক্ষেত্রে ইউজ করা হয়। এগুলো সব হচ্ছে এনএমআর পরমাণু। দেখো বিজোড় সংখ্যক আছে, এই বিজোড় সংখ্যক প্রোটন আছে। সো বিজোড় সংখ্যক প্রোটন থাকলে এরা সবাই হচ্ছে এনএমআর পরমাণু। আচ্ছা খেয়াল করো, এমআরআই পূর্ণরূপ কি? পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, তাই না? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তাহলে এমআরআই করার ক্ষেত্রে দেখো চৌম্বক ক্ষেত্রের মান হবে 0.5 থেকে 3 টেসলা। কত? 0.5 থেকে 3 টেসলা, ভেরি ইম্পর্টেন্ট। এমআরআই করার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে 0.5 থেকে 3 টেসলা। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এমআরআই এর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? 0.5 থেকে 3 টেসলা, ভেরি ইম্পর্টেন্ট। চলে আসি পরেরটায়। এই যে এমআরআই করার ক্ষেত্রে কিছু প্রিকশন আছে, যেহেতু হচ্ছে এমআরআই মানে কি চৌম্বক ক্ষেত্রে তুমি নিয়ে যাবা, সো কোনো ধাতু রেখে, বডিতে কোনো ধাতব কিছু রেখে ওই এমআরআই মেশিনের নিচে যাওয়া যাবে না। যত ধাতব কিছু আছে, শ্রবণ সাহায্য করে ধাতব যন্ত্র বা যে কোনো ধাতব পদার্থ সবকিছু খুলে তারপর যেতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট খেয়াল করে দেখো, এক্ষেত্রে হার্টের পেসমেকারে কিন্তু আমরা ইউজ করা হয় লিথিয়াম ব্যাটারি। কি ইউজ করা হয়? লিথিয়াম ব্যাটারি। সবাই খেয়াল রাখবা, লিথিয়াম কিন্তু ধাতু। হার্টের পেসমেকারে আমরা কিন্তু ইউজ করা হয় আমাদের হার্টের পেসমেকারে লিথিয়াম ব্যাটারি। অনেকে ভুলে লিথিয়াম আয়ন চিন্তা করে, লিথিয়াম আয়ন না, এটা হবে শুধু লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে, আচ্ছা চলে আসার পরে এই যে হাঁটুর যদি কোনো লিগামেন্ট ছিঁড়ে যায়, টর্ন হয়ে যায়, সেক্ষেত্রে এমআরআইটাই হচ্ছে ভালো বের করার জন্য। তবে সিটি স্ক্যানের দাম কম, তোমরা যদি কখনো করে থাকো বুঝবে, সিটি স্ক্যানের খরচ কম, এমআরআই খরচ অনেক বেশি, এমআরআই সময় বেশি লাগে। এমআরআই পড়াবো না, বলার দরকার নাই, আমরা এগুলো শিক্ষা পরীক্ষা আলহামদুলিল্লাহ পড়াইছি। সো আমি এখন চলে যাবো ইনশাল্লাহ, আমরা এখন শিক্ষা পরীক্ষা পরে আমরা চলে যাবো এখন দ্রাব্যতাতে। ওকে ওকে, সো দ্রাব্যতা যেটা বলতেছিলাম, দ্রাব্যতার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে দ্রাব্যতার বেলায় দ্রাব্যতার কয়েকটা নির্ভরশীলতা আছে, 3টা বিষয়ের উপর দ্রাব্যতা নির্ভর করে। একটা হচ্ছে দ্রবক কিরকম, দ্রবের প্রকৃতি। একটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি, তুমি যার মধ্যে মিশাচ্ছ। মনে রাখবা দ্রব এবং দ্রাবক সংজ্ঞাটা হচ্ছে এরকম, যেটার পরিমাণ বেশি থাকে এটাই দ্রাবক। মানে এটা ধাতু যদি এমন হয় যে পানি কম আছে কিন্তু সলিড পদার্থ বেশি আছে, তাহলে ওইটাই দ্রাবক। দ্রাবক হচ্ছে সহজ কথা যেটার পরিমাণ বেশি থাকে। তো দ্রাবক হচ্ছে সহজ কথায় যেটার পরিমাণ বেশি থাকে ওইটা হচ্ছে দ্রাবক। হ্যাঁ, দ্রাবক হচ্ছে যেটা বেশি থাকে, আর দ্রব হচ্ছে একটু কম থাকবে। দেখো তাপমাত্রা, এই যে তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট। দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, আর হচ্ছে তাপমাত্রা, এই 3টা হচ্ছে। আর দ্রাব্যতা ডিপেন্ড করে, পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটির উপর দ্রাব্যতা নির্ভর করে না।
যেহেতু বইয়ের মধ্যে 3টা আছে, তো 3টা দিয়ে পরীক্ষা আসবে মোটামুটি শিওর। ওকে, ওকে ফাইন। সো বই যে 3টা আছে 3টা দিয়ে পরীক্ষা আসবে। তো নিচে কোনটির উপর দ্রাব্যতা নির্ভর করে না? উত্তর হচ্ছে দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, আর হচ্ছে কি বললাম, আর হচ্ছে তাপমাত্রা। এই 3টা বাদে যেটা থাকবে। তো এখানে দেখো, তুমি এটা জানো, লাইক ডিজলভস লাইক মানে হচ্ছে আয়নিক যৌগ সাধারণত আয়নিক যে দ্রাবক বা পোলার দ্রাবক আছে ওই দ্রাবকে দ্রবীভূত হয়, আর জৈব যৌগ তারা হচ্ছে অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অপোলার দ্রাবক মানে জৈব দ্রাবক। ওকে, যেমন ইথার একটা, ডাইইথাইল ইথার, এরা হচ্ছে সবাই হচ্ছে একটা জৈব যৌগ যারা আছে সবাই হচ্ছে অপোলার দ্রাবক। আচ্ছা, এখানে আমরা কিছুতে তেমন যাব না। লেটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপি দরকার নাই। জাস্ট একটা জিনিস খালি মনে রাখবা, লেটিস এনথালপি, দেখো এখানে লেখা আছে যে পরিমাণ তাপ শক্তি শোষণ হবে, আর হাইড্রেশনের বেলায় শক্তি তৈরি হবে। এই হাইড্রেশনের বেলায় তাপ শক্তি নির্গত হবে। এটা খালি মনে রাখবা। লেটিসকে ভাঙার জন্য, লেটিস এনথালপি মানে কি, লেটিসকে ভাঙার জন্য তুমি যখন ভাঙতে যাবা তখন তোমাকে শক্তি দিতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে, শক্তি খরচ হবে, তারপর সেটা ভেঙে যাবে। ওকে, তারপর সেটা ভেঙে আলাদা হবে। লেটিস এনথালপির বেলা তাপশক্তি উৎপন্ন হবে, সরি শোষণ হবে, কারণ তুমি শক্তি দিছ, ওই শক্তিটাকে শোষণ করে লেটিসটা ভাঙছে। ওকে, তুমি যখন ইট ভাঙতেছ শক্তি প্রয়োগ করতে হবে, শক্তি এখানে মাইনাস হবে, শোষণ হবে। আর যখন এই যে পানি যুক্ত হচ্ছে উল্টা, হ্যাঁ, ভাঙা না, যুক্ত হওয়া, পানি যুক্ত হওয়া মানে হাইড্রেশন, হাইড্রো মানে পানি, পানি যুক্ত হচ্ছে তখন সেখানে শক্তি বের হবে, উৎপন্ন হবে। তাহলে দুইটা কিন্তু জাস্ট উল্টা। একটা বেলা শক্তি শোষণ হয়, খরচ হয়, আরেকটা বেলা শক্তি উৎপন্ন হয় বা নির্গত হয়। শোষণ হয় কোথায়? এই যে লেটিস এনথালপি, এর বেলা তাপশক্তি শোষণ হয়। আর উৎপন্ন হয় কোথায়? যে হাইড্রেশন এনথালপির বেলায় শক্তি উৎপন্ন হয়, হাইড্রেশন শক্তি উৎপন্ন হয়। চলে আসি এরপরে। দেখো এখানে অনেক কিছু আছে, আমরা এত কিছুতে আমরা যাবো না, আমরা খালি কিছু জিনিস খেয়াল রাখবো। দেখো নর্মালি তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। ওকে ফাইন, ইটস গুড, তাপমাত্রা বাড়াইছো, দ্রাব্যতা বাড়ছে। কিন্তু পরীক্ষা দেখবা এটা না এসে পরীক্ষা আসছে উল্টাটা, যে কাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়। এমন কারা আছে, এমন কি আয়নিক যৌগগুলো আছে যাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইছো, দ্রাব্যতা কমে গেছে, হ্রাস পাইছে। তা আমরা এখানে এই যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো পড়বো। এই উদাহরণগুলো পড়ার জন্য একটা সিস্টেম আছে, তোমরা একটা সিস্টেমটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা পড়ি না যে লিনাকে রুবি সাজাবে। আচ্ছা, ওভাবে আমরা মনে রাখবো, লিনা, এই যে লিনা আর হচ্ছে কা, এই লিনাকে রুবি সাজাবে। আমরা পড়ি যদিও ওখানে পটাশিয়াম, এখানে আমরা মনে রাখবো ক্যালসিয়াম দিয়ে লিনাকে, এটাই ভেবে মনে রাখবো। হ্যাঁ, লিনাকে। তাহলে খেয়াল করে দেখো, লিনা, এই লিনার বেলা খুব ইম্পর্টেন্ট। লিনা দুইজনেরই সালফেট, দুইজনের সালফেট লবণ। কি লবণ? সালফেট লবণ। তার মানে লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, দুইজনের সালফেট হয়ে গেছে। ওকে, দুইজনের সালফেট হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো ক্যালসিয়াম এবং সোডিয়াম দুজন পাশাপাশি আছে না, এই দুজনের হচ্ছে হাইড্রোক্সাইড, এই দুজনের হাইড্রোক্সাইড। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে খেয়াল করছো, লিনা দুইটা দুইটা করে কমন আছে, কিন্তু লিনা দুইজনের জন্যই সালফেট লবণ। তাহলে এখানে একটা যৌগ লিথিয়াম সালফেট, যা তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পায়, আর একটা হচ্ছে সোডিয়াম সালফেট। তারপরে কে? লিনাকে। তো এখানে এই পরের দুইটার মধ্যে মিল আছে কোনটা? হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর ক্যালসিয়ামের জন্য একটা এক্সট্রা ক্যালসিয়াম নাইট্রেট। দিস ইজ ইট। ওকে, তাহলে এই হচ্ছে 2, 4, 5টা। তোমাদের বইয়ে 5টা এখানে উদাহরণ দেওয়া আছে, আরো আছে, বাট এই বইয়ে 5টাই আছে। এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পায়। এখন লাসাতেলের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। তুমি তো পরীক্ষার হলে এগুলো মনে না রাখলে যত সূত্র দিয়ে ব্যাখ্যা করো, তোমাকে তো মান দিয়ে দিবে না, ডেলেচের মান এত, তোমাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করবে। যে প্রশ্ন একটু কঠিন হয় আর কি, সেই ক্ষেত্রে তখন তোমার তো আসলে ওই মান দেওয়া থাকবে না যে তুমি ডেলেচের মান দিয়ে লাসাতেলের নীতি প্রয়োগ করবা। তোমাকে একদম এটা জানা থাকা লাগবে যে আসলে কি ঘটনা ঘটে। ওকে, তাহলে তুমি ইজিলি প্রশ্নটা অ্যান্সার করতে পারবা। ইউজুয়ালি প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সারের পিছনে তুমি এভারেজ ধরো তোমার কত 30 থেকে 40 সেকেন্ড সময় পাবা, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন পড়ে উত্তরটা দেখে ডিসিশন নিয়ে বৃত্ত ভরাট সহ প্রত্যেকটা প্রশ্নের পিছনে তোমার সময় পাবা তুমি 30 থেকে 40 সেকেন্ড। তো এখানে আসলে সময়টা খুবই সংক্ষিপ্ত, যেহেতু 100 নাম্বার। এখন তো অবশ্য সময়টা একটু মোটামুটি বাড়িয়েছে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটে গিয়েছে। সো সেই হিসেবে একটু সময় বেড়েছে, খুব বেশি কিন্তু বাড়েনি। তো এখন হয়তো 5-10 সেকেন্ড বেশি পাবা, খুব টাফ টাইম কিন্তু।
আচ্ছা এবার আসি খুবই ইম্পর্টেন্ট গ্লোবাল লবণ। গ্লোবাল লবণ কোনটা? গ্লোবাল লবণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, দেখো সোডিয়াম সালফেটের সাথে 10 অণু পানি, এটাকে বলে গ্লোবাল লবণ। সোডিয়াম সালফেটের সাথে 10 অণু পানি, গ্লোবাল লবণ কোনটা? সোডিয়াম সালফেটের সাথে 10 অণু পানি, এটাকে আমরা বলবো গ্লোবাল লবণ। ওকে, খুবই ইম্পর্টেন্ট গ্লোবাল লবণের সংকেত সোডিয়াম সালফেটের সাথে 10 অণু পানি। খেয়াল রাখবা এই যে গ্লোবাল লবণ, এই গ্লোবাল লবণের বেলা স্পেশালিটি হচ্ছে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, এক পর্যায়ে গিয়ে উল্টা। দেখো খেয়াল করে দেখো, যে নর্মালি প্রথমে তাপমাত্রা বাড়াইছে দ্রাব্যতা বাড়ে, কিন্তু যখন 32.4 32.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হবে, তখন এই গ্লোবাল লবণে যে পানি ছিল 10 অণু পানি, এই পানিটা এই টেম্পারেচারে নিরুদিত হয়, পানি চলে যায়, পানি বাদ চলে যাওয়ার পরে, পানি নিরুদিত হওয়ার পরে শুধু যে সোডিয়াম সালফেট, এর বেলায় মনে আছে তাপমাত্রা বাড়লে কি হয়? দ্রাব্যতা, এই যে দেখো সোডিয়াম সালফেট তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা হ্রাস পায়। এই যে এই যৌগগুলো ছিল না এরকম, এই যৌগগুলো ছিল এরকম, যাদের তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হ্রাস পায়, এরা হচ্ছে সেরা। বুঝা গেছে? তাহলে এই যে গ্লোবাল লবণের সংকেত পরীক্ষা আসতে পারে, এই টেম্পারেচারটা পরীক্ষা আসতে পারে, যে কত ডিগ্রি তাপমাত্রায় গ্লোবাল লবণ নিরুদিত হয়, এভাবে আসতে পারে। ওকে, তাহলে এই দুইটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আর প্রথমে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, পরে যখন সোডিয়াম সালফেট হবে দ্রাব্যতা কমে যায়। অ্যাজ এ ইম্পর্টেন্ট থিং তোমাদের মনে আছে বলছিলাম, সোডিয়াম ক্লোরাইড রিলেটেড যে কোনো প্রশ্ন মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 4.5 মোল পার লিটার। সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম রিলেটেড যে কোনো প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্যাখ্যা বাদ দাও, বেসিক্যালি এই সংখ্যাটা মুখস্থ রাখতে হবে। সোডিয়াম ক্লোরাইডের বেলায় এই সংখ্যা মাস, সোডিয়াম ক্লোরাইডের প্রশ্ন যে কোনো প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ চলে আসি আমরা এরপরে। বাপু সে হদ কে লিয়ে তু তো হানি কর কে। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে চলে আসার পরে এখানে আমাদের দেখো, এটা তোমরা তোমাদের সৃজনশীল পার্টে খুব ভালো করে কাজে লাগায় তোমাদের, এবং এটা 100% ইম্পর্টেন্ট একটা সৃজনশীল আসে তোমাদের এই পার্টটা, যে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল গুণ করে বের করে দেখাইতে হয় যে এটা কি আসলে অদক্ষিপ্ত হবে কি হবে না, তাই না? এটা তোমাদেরকে সৃজনশীলে দেখাইতে হয়। 26 ব্যাচে তোমরা যেহেতু সবাই ক্লাস করছো, তোমাদের সামনে অলরেডি ফার্স্ট ইয়ার তো শেষ, সেকেন্ড ইয়ারে তোমরা আছো, তো এই ম্যাথগুলো তোমাদের করা হয়েছে। তোমাদের মনে আছে কিনা, আয়নিক গুণফলের মান যদি বেশি হয় তাহলে কিন্তু অদক্ষেপ শিওর, তাই না? তাহলে আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তাহলে অদক্ষেপ ঘটবে, আর উল্টা হলে অদক্ষেপ ঘটবে না। যদি সমান হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ, এই যে যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অদক্ষেপও নাই, কিছু নাই, সব বাদ, একদম সম্পৃক্ত। আর একটু হইলে অদক্ষেপ পড়ে যাবে। সম্পৃক্ত মানে কি, যে হাইয়েস্ট ক্যাপাসিটি ওর যতটুকু আছে, এই পুরো ক্যাপাসিটিটাই সে আসলে এখানে ডিজলভ হয়ে আছে, দ্রবীভূত হয়ে আছে পুরো ক্যাপাসিটি দিয়ে, আর বেশি একটু সম্ভব না, একটু হলেই অদক্ষেপ পড়ে যাবে। ওকে, বাকি যা দেবে সব অদক্ষেপ পড়বে। তাহলে খেয়াল করে দেখো, আয়নিক গুণফলের মানটা হচ্ছে এখানে মনে রাখবা, আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় অদক্ষেপ পড়বে, কম হলে অদক্ষেপ পড়বে না, সমান হলে সম্পৃক্ত দ্রবণ। ওকে, তাহলে আমরা আয়নিক গুণফলটাকে এখানে প্রাধান্য দিচ্ছি, সবাই খেয়াল রাখবা। ওকে, আমরা এখানে দ্রাব্যতা গুণফল পেলাম। এই যে এই বক্সটা আমরা পড়ি, বক্সটা খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখো বক্সটা বের করাটা খুব ইজি, এটা তো তোমাদেরকে বের করতে হয়, তোমরা হয়তো এমনিতে পারো, আর আমরা ডিরেক্টলি মেডিকেলের ক্ষেত্রে বলি যে ডিরেক্টলি টেকনিক দিয়ে মনে রাখা। যেমন দেখো এখানে ধরো দুইটা আছে এবি, সিলভার ক্লোরাইড দুইটা আছে, একটা সিলভার একটা ক্লোরিন। ওকে, তাহলে সিলভারের জন্য এস, ক্লোরিনের জন্য এস, তাহলে এস স্কোয়ার। ওকে, দ্রাব্যতা গুণফল হবে এস স্কোয়ার। এখানে দেখো এবি2 মানে একটা এক্সাম্পল, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের জন্য এস, আর ক্লোরিন দুইটা আছে না, তাহলে 2s স্কোয়ার, এই যে যা আছে এটা, তো সব মিলে 4s কিউব। নেক্সট অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো তাহলে এটা আসলে কিভাবে মনে রাখতে হয়, এখানে আসলে মনে রাখতে হয় উপরে পাওয়ারটা, কি মনে রাখতে হয় উপরে পাওয়ারটা, দেখো এস স্কোয়ার 4s কিউব, এটা একদম মুখস্থ থাকতে হবে, এস কিউব কখনো একা হবে না, সবসময় ফিক্সড 4s কিউব। 27 s টু দি পাওয়ার 4, এটা মুখস্থ, s টু দি পাওয়ার 4 এর সাথে কখনো 4 হবে না, অন্য কিছু হবে না, 27 একদম ফিক্সড। 27 s টু দি পাওয়ার 4, 108 s টু দি পাওয়ার 5, এটা কিন্তু একদম মুখস্থ মান। ওকে, 108 s টু দি পাওয়ার 5 একদম মুখস্থ মান।
এবার খেয়াল করে দেখো এই যে ভ্যালুগুলো আছে, এবার তোমার আইডেন্টিফাই করতে হবে তোমার পরীক্ষা কোনটা দিচ্ছে। যেমন দেখো পরীক্ষা যদি এটা দেয় অ্যালুমিনিয়াম সালফেট, তুমি দেখবা অ্যালুমিনিয়াম আছে 2টা, সালফেট আছে 3টা, তাহলে 3 2 5, তাহলে তোমার এটা হবে 5। 5 এর সাথে যেটা আছে এটাই উত্তর। এখানে তো 5 s⁵ কি এখানে আছে না, এটা s⁴ হবে না, এটা s⁵ হবে না, তাহলে যেটা s⁵ আছে 5 মিলছে ওইটাই উত্তর, 108 s⁵। আবার ধরো এখানে আছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যালুমিনিয়াম আছে 1টা, ক্লোরিন আছে 3টা, মোট কয়টা হলো 4টা, তাহলে এই যে 27 s⁴। এস এর সাথে উপরে পাওয়ার 4 হবে, যতগুলা পরমাণু এখানে আছে এস এর উপর পাওয়ার তত হবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আছে 1টা, ক্লোরিন আছে 2টা, তাহলে মোট 2 একে 3, এই হচ্ছে 4s³। ওকে, মেইন নিয়ম তো আমি তোমাকে দেখাইলাম, তারপরে আমি এক্সট্রা যে সিস্টেমটাতে আমরা মনে রাখি এটা বলে ফেলাম, এটা তোমাদের এইচএসসির জন্য তোমার মুখস্থ করে ফেলবা, কারণ এমসিকিউতে তোমার এটা কাজে লাগবে। ওকে, এমসিকিউ ডিরেক্টলি তুমি তখন দিয়ে মানটা বসাতে পারবা, তোমার আবার তোমাকে এই খুচরা কাজটা এগুলো করতে হবে না। ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। চলে আসি ভাই, এরপরে দেখো আমরা আর বেশি কিছু না, আমরা আজকে হয়তো খুব বেশিও আমরা ইয়ে করবো না, আমাদের আরো একটু বাকি আছে। দেখো সমআয়নের প্রভাবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সমআয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়। মনে রাখবা কোনটা দ্রাব্যতা হ্রাস পায়, যেটা স্বল্প দ্রবণীয়, যেটা অল্প দ্রবণীয় তার দ্রাব্যতা হ্রাস পায়। তবে দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুব থাকে, দ্রাব্যতা গুণফল ফিক্স থাকে, দ্রাব্যতা গুণফলের কোনো চেঞ্জ হবে না। হ্রাস পায় কোনটা, দ্রাব্যতা হ্রাস পায়। কার দ্রাব্যতা হ্রাস পায়, সমআয়ন প্রভাব, সমআয়ন আসছে যেই স্বল্প দ্রবণীয় লবণ থেকে তার দ্রাব্যতা হ্রাস পায়। ওকে, আচ্ছা ফাইন। তো এখানে লেখা আছে যে কেবল দুর্বলের জন্য আমরা এই দ্রাব্যতা গুণফলটা বের করে থাকি, কেবল দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য দ্রাব্যতা গুণফল বের করি। ঠিক আছে, এগুলো ভাই পড়াইছি অলরেডি, কে দ্রবীভূত হবে কি হবে না। হ্যাঁ, তো যদি মনে করো আয়নিক গুণফলের মানটা কম হয়, তার মানে কি ওই যে দ্রবীভূত হবে না, তার মানে এটাকে বলে অসম্পৃক্ত। ওর মধ্যে চাইলে তুমি আরো মিক্স করতে, অদক্ষেপ হবে না, তার মানে ওর মধ্যে তুমি চাইলে আরো কিছু মিক্স করতে পারবা, আরো কিছু দ্রবীভূত করতে পারবা। কারণ আয়নিক গুণফলের মান কম দ্রাব্যতা গুণফলের চেয়ে, এটা অর্থ হইলো এটা এখন অদক্ষেপের ওই লেভেলে যায় নাই, সম্পৃক্ত তো হয়নি। সমান হলে সম্পৃক্ত হবে, সম্পৃক্তের নিচে আছে, অসম্পৃক্ত। খুবই ইজি এগুলো। হ্যাঁ, আর সময়ায়ন যেটা বললাম যে সময়ায়ন প্রভাবের কারণে পরীক্ষা আসে কোনটার দ্রাব্যতা কমে, দাগ দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার। এটা তোমাদের খতে, সৃজনশীলের খতে আসে এইচএসসি পরীক্ষায় সময়ায়ন প্রভাবটা। তো এটাও তো ক্ষয়ের জন্য পড়বাই, বাট এটা এখানে এমসিকিউর জন্য খেয়াল করো। সময়ায়ন প্রভাবের কারণে মনে রাখবা মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা কমে যায়। কোনটা দ্রাব্যতা কমে যায়, মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা কমে যায়। তাহলে সময়ায়ন প্রভাবের কারণে কোনটা দ্রাব্যতা কমে যায়, মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা কমে যায়। ওকে, তাহলে আমরা এখানে অদক্ষেপগুলো একটু দেখতে পারি, বাট এটা এখন লাগবে না। সিলভার ক্লোরাইড একটা অদক্ষেপ পরে, সাদা কালার অদক্ষেপ, এটা আমরা অন্য জায়গায় বলবো কেমিস্ট্রিতে, এখানে আমাদের প্রয়োজন নাই। আয়নিক যৌগ অবশ্যই পানিতে দ্রবীভূত হবে, এগুলো বলার কিছু নাই, এটা মুখস্থ করবা। সবচেয়ে ছোট ধনাত্মক আয়ন হচ্ছে লিথিয়ামের হাইড্রেশন শক্তির মান -520। সবচেয়ে ছোট ঋণাত্মক আয়ন ফ্লোরাইড আয়ন, এর হাইড্রেশন শক্তির মান হচ্ছে -524। যেটা ভ্যালু কিন্তু কাছাকাছি, একটা 520 একটা 524। লিথিয়ামের বেলায় 520 আর ফ্লোরিনের বেলায় 524, কাছাকাছি, কিন্তু খুবই কাছাকাছি ভ্যালু। দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, সোডিয়াম এবং ফ্লোরিন দুই দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। দেখো সিলভারের এইগুলো কিন্তু অদক্ষেপ পড়ে না, সিলভার এগুলো সব অদক্ষেপ পড়ে, এগুলো কিন্তু কোনোটা পানিতে দ্রবীভূত হয় না, এগুলো কোনোটাই পানিতে দ্রবীভূত হয় না। হ্যাঁ, সালফেটের আরো অনেকগুলো আছে। সিলভারের শুধুমাত্র মনে রাখবা সিলভার ফ্লোরাইড বাদে বাকি একটাও, বাকি কোনোটাই কিন্তু মিক্স হয় না, সবগুলো অদক্ষেপ পড়ে। যেমন সিলভার ক্লোরাইডের রং হচ্ছে সাদা কালার অদক্ষেপ, এটা হালকা হলুদ কালার, এটা গাঢ় হলুদ কালার, এরকম বিভিন্ন কালারফুল অদক্ষেপ দেখা যায়। সালফেটের অনেকগুলো আছে, এটা এখানে না, আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলা হবে। এটা পর্যাবৃত ধর্ম যে অধ্যায় আছে। এখানে আছে বেরিয়াম সালফেট, ব্লেড সালফেট, আরো আছে ক্যালসিয়াম সালফেট, স্ট্রোনশিয়াম সালফেট, এরকম কতগুলো সালফেট যৌগ আছে যারা কখনোই পানিতে দ্রবীভূত হয় না, পানিতে অদ্রবণীয়। এগুলো পরীক্ষার জন্য কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। তাহলে বাপকা দিয়ে আমরা ইজিলি, এখানে যে 3টা আছে তোমাদের বইয়ে এই অধ্যায়, এই 3টা আমরা এভাবে মনে রাখতে পারি বাপকা দিয়ে। বাপকা বতে বা, এই যে বতে বেরিয়াম সালফেট, পথে পিবি সালফেট, কা মানে ক্যালসিয়াম সালফেট, এই 3টা আমরা মনে রাখতে পারি। এই 3টা পরীক্ষার জন্য আমাদের এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট। আরো আছে কিন্তু, হ্যাঁ, স্ট্রোনশিয়াম সালফেট সহ আরো অনেকগুলো আছে। তো আমরা ইনশাল্লাহ ওইটা মূলত মৌলের পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়ে গেলে আমরা এটা পড়বো। লেড ক্লোরাইড ঠান্ডা পানিতে অদ্রবণীয়, কিন্তু পানি যখন গরম করবা সে দ্রবণীয় হয়ে যাবে, গরম পানিতে দ্রবণীয়। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড ল্যাটিস শক্তির মান ভেরি 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 ইম্পর্টেন্ট। বলছিলাম সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম রিলেটেড যে কোনো প্রশ্ন পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তির মানও ভেরি ইম্পর্টেন্ট, -788। ঠিক আছে, এখানে আর আমাদের আলহামদুলিল্লাহ কিছু নাই। ফাজানের নীতি তো আমাদের আসলে এই অধ্যায়ের পড়া না,
এই অধ্যায়ের পড়া, এই অধ্যায় পড়া না, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়ে আমি এটা তোমাদেরকে পড়াবো যে ইনশাল্লাহ কোনটা বেশি দ্রবণীয়, কোনটা কম দ্রবণীয়, ওইটা ওই অধ্যায়ে ইনশাল্লাহ আমি পড়াবো। ঠিক আছে? এই দেখো ক্যালসিয়াম সালফেট বলছিলাম আমরা পানিতে অদ্রবণীয়। এই অধ্যায় অনুযায়ী কিন্তু আমাদের 3টা সালফেট আছে। এই যে বেরিয়াম সালফেট, আমি এভাবে মনে রাখতে বললাম বাপকা দিয়ে, বাপকা, বেরিয়াম সালফেট, পিবি সালফেট, কা মানে ক্যালসিয়াম সালফেট, এই 3টা আমরা মনে রাখবো আলাদা করে। হ্যাঁ, এই অধ্যায়ের জন্য 3টা মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ওকে, তো এতটুকু পর্যন্তই আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ থাকবে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ, এখান থেকে ইনশাল্লাহ এটা আরেকটা পার্টে, ইনশাল্লাহ ছোট একটা পার্টে বা এই ক্লাসটা ইনশাল্লাহ হবে। তো এতটুকু পর্যন্ত আমাদের সেকেন্ড ক্লাসটা থাকবে। গুণোত্তর রসায়ন অধ্যায়টা বেশ বড়, তো আমরা এটাকে এই জন্য পার্ট করে ইনশাল্লাহ নিচ্ছি। তো এই পার্টটা, এই যে আয়ন শনাক্তকরণ থেকে শুরু করে ক্রোমাটোগ্রাফির লাস্ট পার্ট, এই পার্টটা ইনশাল্লাহ তোমাদের আরেকটা আলাদা ক্লাস হবে। ঠিক আছে, ছোট একটা ক্লাস হবে। আশা করি আজকে ক্লাসে ভাই যা যা পড়াইছি সবাই আশা করি বুঝতে পেরেছো। হোপফুলি ইনশাল্লাহ ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাওয়ার কথা ম্যাক্সিমাম এমসিকিউ যেগুলো আমি পড়াইছি। ইনশাল্লাহ আশা করি তোমাদের প্রি মেডিকেল জার্নি আমাদের সাথে বেশ ভালো হবে। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ভাইয়ার আবার দেখা হবে। ওকে, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।